হ্যাঁ, তোমাদেরকে সেম জিনিস প্রতিদিন ক্লাস ইন্ট্রোতে বলা হয়, তারপরও তোমরা একই ধরনের কাজ করো। তোমাদেরকে সেদিন বললাম মাফ না করে দেন ভাই। রোনাল্ডো কিক দেওয়া হবে, আজকে কিন্তু ঠিকই রোনাল্ডো কিক খাবা তোমরা। আজকে মতো মাফ করে দেন। কোশ্চেন আনসার 30 বক্সে সেকেন্ডের জন্য। সালাম দিবা না, বইয়ের পিডিএফ চাবা না, বই সংক্রান্ত কোচিং সংক্রান্ত কোনো প্রশ্ন এখানে করবা না, শুধুমাত্র আজকে যে পড়ানো হবে সেই বিষয়ে কথা বলবা, এছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবা না। এস এম আরিফ, এই ছেলে সরি লেখছে, তাও আবার কোশ্চেন আনসার বক্সে সরি লেখছে। হোয়াট এ কমেডি। ক্লাসটা 2 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যারা আসছো তারা সব প্রথমে যদি চলে আসো তাহলে কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তোমরা আসো দেরিতে আবার যাও খুব তাড়াতাড়ি। স্যার কথা বলেন, ভয়েসটা টেস্ট করেন। স্যার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলে শুরু করে দেন ইনশাআল্লাহ। স্টুডেন্ট চলে আসছে মোটামুটি। জি আমরা আর 4টার আগে 10 মিনিট অথবা 4টার পর 10 মিনিট একটু নামাজে ব্রেক দেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং এর আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কি শিখবো তোমরা অলরেডি জানো, আজকে আমাদের C6 ক্লাস। তোমরা জৈব রসায়ন, আজকে টপিক হচ্ছে জৈব রসায়ন, তাই না? খুবই মজার একটা চ্যাপ্টার, তাই না? কেমন লাগে তোমাদের জৈব রসায়ন চ্যাপ্টার? জৈব রসায়ন এমন একটা চ্যাপ্টার, এমন মজার একটা চ্যাপ্টার যে এই কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রির নাম শুনলেই আমাদের অবস্থা হয়ে যায় এই যে মিস্টার টমের মতো, তাই না? ম্যাথ ক্লাসে সে খুবই অ্যাটেন্টিভ, ফিজিক্স ক্লাসে অনেক অ্যাটেন্টিভ, এবং কেমিস্ট্রি ক্লাস এলেই তার অবস্থা হয়ে যায় এমন। তোমাদের কি আরো এমন অবস্থা হয়? কার কার হয় বলো দেখি? আচ্ছা, হ্যাঁ তোমাদের অনেকেরই হয় এরকম। ঠিক আছে, সো আমরা আশা করি আজকে আমাদের এরকম অবস্থা হবে না, যদিও জৈব রসায়ন অনেক বড় একটা চ্যাপ্টার। তো তার মধ্যে আজকে আমরা পড়বো C6, মানে হচ্ছে জৈব রসায়ন চ্যাপ্টারের অর্ধেক। হ্যাঁ, তার উপর আজকে হচ্ছে C6 এর ফার্স্ট হাফ, মানে আরো অর্ধেক। তাহলে খুব অল্প পরিমাণ আমরা আজকে শিখবো। আর অবশ্যই যেহেতু অনেক বড় চ্যাপ্টার, তার মানে অনেক ইনফরমেশন থাকবে। আর জৈব রসায়ন মানে হচ্ছে অনেক বিক্রিয়া, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আমরা হচ্ছে খুবই সিলেক্টিভ জিনিসগুলো পড়বো, এবং যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে পরীক্ষা আসতে পারে, সেই জিনিসগুলো আমরা পড়বো। ঠিক আছে, আর আমরা সবাই মিলে চেষ্টা করবো যে আজকে ক্লাস হওয়ার সাথে সাথেই যেন আমাদের এই চ্যাপ্টারটা পড়া হয়ে যায়। ঠিক আছে, ক্লাসের সাথে সাথে যেন পড়া হয়ে যায়, বাসায় যেন খুব বেশি পড়তে না হয়। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করা, যেন তোমরা আজকে ক্লাসের সাথে সাথে পড়াটা শেষ করে ফেলতে পারো। ঠিক আছে, তোমরা চাও না আজকে ক্লাসের সাথে পড়া শেষ করতে? হ্যাঁ, অনেকে চাও। আচ্ছা, ওকে, আমরা তাহলে শুরু করি।
সো দেখো তোমরা একটু দেখতে পাচ্ছ যে আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট। দেখো প্রতি বছর এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। বিগত বছরে মেডিকেলেও প্রশ্ন আসছে, ডেন্টালে আসছে, তার আগের বছর 4টা, তার আগের বছর 6টা, এর আগের বছর 5টা, এভাবে প্রতি বছরই দেখো অনেকগুলো করে প্রশ্ন আসে। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো আমাদেরকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখন আহ আমরা তাহলে আশা রাখতেই পারি যে আগামী বছর যে এক্সামটা হতে যাচ্ছে তোমাদের, সেখানেও এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। সো একটু মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা দেখে নিই আজকে আমরা কি কি পড়তে যাব। আমরা আমরা আজকে পড়বো হচ্ছে জৈব যৌগের পরিচয়, শ্রেণী বিভাগ, জৈব ও অজৈব যৌগের পার্থক্য, পড়বো হচ্ছে সমগোত্র শ্রেণী, কার্যকরীমূলক, সমানতা ও তার প্রকারভেদ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেঞ্জনের প্রস্তুতি ও বিক্রিয়া, অ্যারোমেটিসিটি, অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য, এগুলো আমরা আজকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, এবং আশা করি আজকে ক্লাসের পরে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউশন, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, সো লেটস স্টার্ট। আচ্ছা, তো জৈব রসায়ন নিয়ে আলোচনা করছি, তার মানে জৈব রসায়নের পরিচয়টা আগে জানার দরকার, তাই না? আচ্ছা, জৈব রসায়ন জিনিসটা কি? জৈব রসায়ন হচ্ছে রসায়নের যে শাখায় আমাদের জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে জৈব রসায়ন। ঠিক আছে, খুব ভালো। এখন প্রশ্ন এসে যায়, তাহলে জৈব যৌগ জিনিসটা কি? জৈব যৌগ জিনিসটা যদি আমরা জানতে চাই, এর পরিচয় যদি আমরা বুঝতে চাই, তাহলে তাহলে আমাদেরকে একটু ইতিহাস থেকে ঘুরে আসতে হবে। কিরকম? দেখো, 1675 সালে নিকোলাস লেমিরে নামক একজন বিজ্ঞানী, তিনি কি করেন? পৃথিবীর সমস্ত পদার্থকে 3টা ভাগে ভাগ করেন। কয়টা ভাগে ভাগ করেন? 3 ভাগে ভাগ করেন। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে, যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় সেগুলোকে তিনি বলেন উদ্ভিজ্জ পদার্থ, যেগুলো প্রাণী থেকে পাওয়া যায় সেগুলোকে বলেন প্রাণীজ পদার্থ, আর বাকিগুলোকে তিনি নামকরণ করেন খনিজ পদার্থ। ঠিক আছে, তাহলে নিকোলাস লেমিরে কি করেন? তিনি পদার্থগুলোকে 3 ভাগে ভাগ করেন। এখন আরেকজন বিজ্ঞানী তিনি কি করলেন? তিনি এই যে উদ্ভিজ্জ পদার্থ এবং প্রাণীজ পদার্থগুলোকে একসাথে বললেন হচ্ছে জৈব পদার্থ বা জৈব যৌগ, আর খনিজ পদার্থ যেগুলো সেগুলোকে তিনি নাম দিলেন অজৈব পদার্থ বা অজৈব যৌগ। ঠিক আছে, এখন সেই বিজ্ঞানীর নাম কি? সেই বিজ্ঞানীর নাম হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি কি করেন? যৌগসমূহকে জৈব যৌগ এবং অজৈব যৌগ নামকরণ করেন। তো তিনি যখন এরকম নামকরণ করলেন, এরপরে তিনি এই যে জৈব যৌগ, এটার একটা পরিচয় দেওয়ার চেষ্টা করলেন। ঠিক আছে, কিরকম পরিচয়? তিনি বললেন যে জৈব যৌগ হচ্ছে এমন যৌগ যেগুলো হচ্ছে সজীব উদ্ভিদ এবং প্রাণীতে পাওয়া যায়। ঠিক আছে, সো ঠিক আছে, এই পর্যন্ত ঠিক ছিল। এরপরে তিনি আরেকটু বাড়িয়ে বললেন যে জৈব যৌগ হচ্ছে এমন যৌগ যেগুলো হচ্ছে সজীব উদ্ভিদ প্রাণীতে তো পাওয়া যায়, কিন্তু এর বাইরে আর কোথাও পাওয়া যায় না, একটা রহস্যময় শক্তির প্রভাবে তোমার উদ্ভিদ এবং প্রাণীতে তৈরি হয়। যেহেতু উদ্ভিদ প্রাণীর বাইরে কোথাও রহস্যময় শক্তি নাই, সুতরাং এর বাইরে আমরা এটা পাই না, কোথাও তৈরিও করতে পারি না। ঠিক আছে, আচ্ছা, সো তিনি তাহলে কি বললেন? যে একটা রহস্যময় শক্তির কারণে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে জৈব যৌগ তৈরি হয়, এর বাইরে তৈরি হয় না। So, তার এই যে মতবাদ, তার এই কথা, এটাকে একটা মতবাদ হিসেবে প্রচার করা হলো। কি মতবাদ? সেটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। তোমরা দেখতে পাচ্ছ প্রাণ শক্তি মতবাদ, ইংরেজিতে এটাকে কি বলে? এটাকে বলে ভাইটাল ফোর্স থিওরি। ঠিক আছে, এটাকে কি বলে? ভাইটাল ফোর্স থিওরি। আচ্ছা, এখন বিজ্ঞানী বার্জেলিয়াস তো প্রাণ শক্তি মতবাদ দিলেন, ঠিক কিছুদিন পরে আরেকজন বিজ্ঞানী তিনি পরীক্ষাগারে একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছিলেন, একটা বিক্রিয়া চালাচ্ছিলেন। কিরকম বিক্রিয়া? তিনি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেটের বিক্রিয়া দিলেন, দিয়ে দেখলেন যে সেখানে কি তৈরি হলো? অ্যামোনিয়াম সায়ানেট। এখন সমস্যা ছিল কি জানো? এই অ্যামোনিয়াম সায়ানেট ছিল ভেজা, হ্যাঁ, মানে হচ্ছে আর্দ্র। এখন আমরা ভেজা কোনো কিছুকে শুকাতে চাইলে কি করি বলতো? আমরা তাপ দেই, তাই না? আচ্ছা, আমরা মনে করো ভেজা কাপড় শুকাতে চাইলে কি করি? রোদে দেই, তাপ দেই। তো সেই বিজ্ঞানী কি করলেন? এই আর্দ্র অ্যামোনিয়াম সায়ানেট থেকে শুষ্ক অ্যামোনিয়াম সায়ানেট পাওয়ার জন্য সেখানে তিনি কি করলেন? তাপ দিলেন। এখন তাপ দেওয়ার ফলে সেখানে শুষ্ক অ্যামোনিয়াম সায়ানেটের পরিবর্তে তৈরি হলো একটা নতুন যৌগ, একটা জৈব যৌগ। তোমরা কি জানো এই যৌগটার নাম কি? বলো দেখি, বলো দেখি। হ্যাঁ, তোমরা তো জানো দেখি, এটা হচ্ছে কি? ইউরিয়া। হ্যাঁ, এই যৌগটার নাম কি? ইউরিয়া। সংকেতটা অবশ্যই মনে রাখবো, অনেক ইম্পর্টেন্ট, H2NCONH2। ওকে, তাহলে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? ইউরিয়া পাওয়া যায়, এবং ইউরিয়া একটা জৈব যৌগ। তো বিজ্ঞানী দেখলেন যে আসলে আমরা যে এতদিন জেনে আসলাম যে বিজ্ঞানী বার্জেলিয়াসের মতে যে জৈব যৌগ তোমার উদ্ভিদ এবং প্রাণীর বাইরে কোথাও পাওয়া যায় না, কিন্তু এই তো ল্যাবরেটরিতে কি সুন্দর তোমার অ্যামোনিয়াম সায়ানেট থেকে আমরা ইউরিয়া নামক একটা জৈব যৌগ তৈরি করে ফেললাম। তাহলে কি প্রাণশক্তি মতবাদ একটা ভুল মতবাদ? তো বিজ্ঞানী ফ্রেডরিক কুলার এই এক্সপেরিমেন্টের পরে বিজ্ঞানী বার্জেলিয়াসের যে প্রাণশক্তি মতবাদ, সে মতবাদকে ভুল প্রমাণ করলেন। এই যে তিনি দীর্ঘদিনের একটা প্রচলিত মতবাদকে ভুল প্রমাণ করলেন, এই কাজের স্বীকৃতি স্বরূপ তাকে বলা হয় জৈব রসায়নের জনক। আচ্ছা, তোমরা কি এখন বলতে পারো সে বিজ্ঞানীর নাম কি? বলো দেখি, তোমাদের ছবি দেখাচ্ছি, বলো দেখি এই বিজ্ঞানীর নাম কি? তোমরা জানো? সবাই একটু লিখে জানাও, বিজ্ঞানীর নাম কি বলো দেখি। হ্যাঁ, এই বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রেডরিক ওহলার। ফ্রেডরিক ওহলার, ঠিক আছে।
তোমরা অনেকে বলেছো এই বিজ্ঞানীর নাম হচ্ছে কি? ফ্রেডরিক ওলার। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমাদের এই যতটুকু আমরা পড়লাম এখান থেকে আমাদের কিভাবে পড়তে হবে, কি কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে প্রাণশক্তি মতবাদ কে দেন? বিজ্ঞানী বার্জেলিয়াস, ঠিক আছে। আর কি প্রশ্ন আসতে পারে? যে প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণ করেন কে প্রমাণ করেন? বিজ্ঞানী ফ্রেডেরিক উলার। আর প্রশ্ন আসতে পারে যে জৈব রসায়নের জনক কাকে বলা হয়? ফ্রেডেরিক উলার। আর কি প্রশ্ন আসতে পারে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিজ্ঞানী ফ্রেডেরিক উলার তার এই এক্সপেরিমেন্টের জন্য কি ব্যবহার করেন? দেখো তো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি লেড সায়ানাইড। আর কি ব্যবহার করেন? অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড, ঠিক আছে। আর কি তৈরি করেন? অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করেন, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসছো, এখনো পর্যন্ত কিন্তু আমরা জৈব যৌগের কোনো পরিচয় পেলাম না, ঠিক আছে। বিজ্ঞানী বার্জেলিয়াস যে আহ এতটুকু বলেছেন যে জৈব যৌগ হচ্ছে কি, যেগুলো হচ্ছে সজীব উদ্ভিদ প্রাণীতে পাওয়া যায়, এর বাইরে পাওয়া যায় না। কিন্তু আমরা আমরা হচ্ছে বিজ্ঞানী ফ্রেডেরিকুলার এক্সপেরিমেন্ট থেকে জানলাম যে না, শুধুমাত্র সজীব উদ্ভিদ প্রাণী না, বরঞ্চ এর বাইরেও আমাদের পরীক্ষাগারে এগুলো তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে কি শুধুমাত্র সজীব উদ্ভিদ প্রাণীতে তৈরি হয় এতটুকু বললেই জৈব যৌগের পরিচয় পরিপূর্ণ হচ্ছে না, তাহলে এর পরিচয় আরো কিছু জানা দরকার, তাই না? আচ্ছা, সো আরো গবেষণা করা হলো, করে দেখা গেল যে জৈব যৌগ যেগুলো বলা হচ্ছে সেগুলোর মধ্যে দুইটা পরমাণু কমন। এখানে অবশ্যই একটা কি থাকবে? কার্বন থাকবে, আর কি থাকবে? হাইড্রোজেন থাকবে। এবং আমরা জানি যে সকল যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকে সেগুলোকে কি বলা হয়? হাইড্রোকার্বন। কি বলে? হাইড্রোকার্বন। সো জৈব যৌগের সংজ্ঞা দিতে গিয়ে বলা হলো জৈব যৌগ হচ্ছে আসলে কিছুই না, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক, ঠিক আছে। জৈব যৌগ কি? এক কথায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোকার্বন কি? সেটা তো আমরা বুঝি যে যে সকল যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। এখন কথা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক এই জিনিসটা আবার কি? হাইড্রোকার্বনের জাতক জিনিসটা হচ্ছে কি, যে হাইড্রোকার্বন থেকে যেটা তৈরি করা যায় সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন জাতক। যেমন এই যে এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন, এখান থেকে আমি যদি একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন যুক্ত করে দিই, প্রতিস্থাপন করে দিই, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? এখান থেকে কি তৈরি হচ্ছে? একটা ক্লোরাইড যৌগ তৈরি হচ্ছে, তাই না? তোমরা কি জানো এই যে যে যৌগটা, এই যৌগটার নাম কি? এই যে হাইড্রোকার্বনটা, এই যৌগটার নাম কি বলো দেখি? আর এইটা থেকে কি তৈরি হচ্ছে? এটা থেকে তৈরি হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে মিথেন। আর এখান থেকে কি তৈরি হলো? এর জাতক মিথাইল ক্লোরাইড, ঠিক আছে। সো আমরা তাহলে কি জানলাম? জৈব যৌগ কি? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে অবশেষে আমরা জৈব যৌগের একটা পরিচয় পেলাম, কিন্তু তবুও কথা থেকে যায়। কি কথা থেকে যায়? যে এমন কিছু যৌগ আছে যেগুলোতে কার্বন আছে, এমনকি কার্বন হাইড্রোজেন দুজনই আছে, কিন্তু তবু আমরা সেগুলোকে জৈব যৌগ বলতে পারি না। সেগুলো কি বলো দেখি? এই দেখো, কার্বন যুক্ত কিছু যৌগ আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এগুলোতে কার্বন আছে, কিন্তু তবু আমরা কি বলতে পারি না? জৈব যৌগ বলতে পারি না, এগুলো হচ্ছে অজৈব যৌগ। তারপরে কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে, ধাতব সায়ানাইড, ঠিক আছে। তো এগুলো সবগুলোকে আমরা কি বলি? এগুলো হচ্ছে অজৈব যৌগ। যদিও এগুলোর মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, দুটোই আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আসো, আমরা তো তাহলে জানলাম যে জৈব যৌগ আসলে কি কি মৌল দিয়ে তৈরি হতে পারে। প্রথমত এখানে কি থাকবে? কার্বন থাকবে, আর কি থাকবে? হাইড্রোজেন থাকবে। এখন শুধু কি কার্বন আর হাইড্রোজেন থাকবে? আর কিছু কি থাকতে পারে না? হ্যাঁ, আরো কিছু জিনিস থাকতে পারে। কি কি সেগুলা? চলো আমরা একটু দেখে দিই, একটা সুন্দর সূত্রের মাধ্যমে আমরা একটু শিখে ফেলবো, হ্যাঁ, যে কি কি মৌল দিয়ে তোমার জৈব যৌগ তৈরি হয়। দেখো তো, কি থাকবে? কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, এটা তো আমরা জানি। আর কি থাকবে? অক্সিজেন, ফসফরাস, সালফার। তারপরে কি থাকবে? নাইট্রোজেন। আর এন এর সাথে একটা আইস যোগ করলে কি হয়? নাইস চপস। দেখছো, খুব সুন্দর একটা সূত্র হয়ে গেছে। সো এই নাইস চপস সূত্রের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে সকল মৌল দিয়ে জৈব যৌগ তৈরি হতে পারে। কি কি থাকবে? নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন। তোমরা এইচ দিয়ে দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হ্যালোজেন, ঠিক আছে। অক্সিজেন, ফসফরাস, সালফার। ক্লিয়ার? তাহলে এইগুলো দিয়ে কি হয়? আমাদের জৈব যৌগ গঠিত হয়। ওকে, আচ্ছা। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? অনেকে বলতেছে শুনতে পাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি সবার কাছে ক্লিয়ার। অনেকের হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য সমস্যা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? জৈব যৌগ কি মৌল দিয়ে গঠিত সেটা আমরা জেনে ফেললাম। ওকে, আচ্ছা, এবারে আসো, জৈব যৌগ দেখো, অজৈব যৌগের সংখ্যা পৃথিবীতে কত? মাত্র 1 লাখের মতো, তাই না? খুব কম। কিন্তু এর তুলনায় দেখো জৈব যৌগের সংখ্যা কত? 80 লক্ষের অধিক, অনেক অনেক বেশি, তাই না? কোথায় 1 লাখ আর কোথায় 80 লাখ, কত পার্থক্য! এখন প্রশ্ন হচ্ছে যে আহ জৈব যৌগের মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে? আচ্ছা, জৈব যৌগের মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যে এর সংখ্যা এত এত বেশি হয়ে গিয়েছে?
অজৈব যৌগের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নেই। কি এমন বৈশিষ্ট্য যেটা জৈব যৌগে আছে কিন্তু অজৈব যৌগে নাই, তাই না? জৈব যৌগের সংখ্যা বৃদ্ধির এই রহস্য, জৈব যৌগের প্রাচুর্যের এই কারণ হচ্ছে তিনটা। কয়টা কারণ জৈব যৌগের প্রাচুর্যের? তিনটা কারণ। কি কি সেগুলা চলো একটু দেখি। ক্যাটেনেশন, তারপরে হচ্ছে পলিমারকরণ, আর কি সমানুতা। তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কয়টা? তিনটা। কি কি সেগুলা? ক্যাটেনেশন, পলিমারকরণ, সমানুতা। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে রিপিট করো, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের আজ ক্লাসের সাথে সাথে পড়াটা হয়েছে। যদিও আমি তোমাদের সাউন্ড শুনতে পাচ্ছি না, তোমাদের কথা শুনতে পাচ্ছি না, কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা পড়াগুলো রিপিট করতেছো নিজে নিজে, ঠিক আছে? সো তাহলে কি হবে, একবার আমার কাছে শুনছো, একবার নিজেরা বলছো, তাহলে তোমার দুইবার করে একটা লাইন, একটা ওয়ার্ড কি হবে, রিভিশন হবে। ওকে, আচ্ছা। তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার কয়টা কারণ? তিনটা কারণ। একটা হচ্ছে ক্যাটেনেশন, পলিমারকরণ, আর কি সমানুতা। আচ্ছা, তাহলে এই ক্যাটেনেশন, পলিমারকরণ এগুলোর প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা একটু সাজানি দেখি কি পাওয়া যায়। দেখছো কি পাওয়া গেল? ক্যাপস, তাই না? ক্যাটেনেশন, পলিমারকরণ, সমানুতা, এই ক্যাপস দিয়ে আমরা সহজেই মনে রাখতে পারি যে এই তিনটা হচ্ছে কি জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার কয়টা কারণ? তিনটা কারণ। কি কি? ক্যাটেনেশন, পলিমারকরণ, সমানুতা। কি দিয়ে মনে রাখবো? ক্যাপস দিয়ে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চেষ্টা করবো এই প্রত্যেকটাই একটু ছোট ছোট করে একটু করে পড়ে ফেলতে, হ্যাঁ, এগুলো পরিচয়গুলো একটু জানার জন্য। দেখি কি বলে। জৈব যৌগের প্রাচুর্যতা ক্যাটেনেশন। ক্যাটেনেশন জিনিসটা কি? ক্যাটেনেশন আসলে কিছুই না। কি হয়, অনেকগুলো কার্বন একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যে দীর্ঘ শিকল বা হচ্ছে বলয় তৈরি করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় কার্বনের ক্যাটেনেশন, ঠিক আছে? সো আমরা একটু উদাহরণ দেখি। দেখো, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে, দেখছো কি সুন্দর চেইনের মতো যৌগ তৈরি করেছে। দেখো এরকম শাখানিত যৌগ তৈরি করেছে, ঠিক আছে? আচ্ছা, আর কি এখানে দেখো, এই দেখো মনে হচ্ছে জানো, এই যে চেইনটা দেখতে পাচ্ছ, চেইনের ছোট ছোট অংশগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে হয়ে বিশাল বিশাল যৌগ, বিশাল বিশাল চেইন তৈরি করে, তাই না? ঠিক এরকমই একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত হয়ে বিশাল বিশাল যৌগ তৈরি করে। তো এটাকে আমরা বলছি হচ্ছে কি ক্যাটেনেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ক্যাটেনেশনের এমন কি কোনো উদাহরণ আছে যে উদাহরণ দিয়ে আমরা ক্যাটেনেশনকে সহজে বুঝতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা কি? সেটা হচ্ছে ফুলারিন। সেটা কি ঋণ? ফুলারিন। এখন তোমরা আমাকে একটু বলো তো, ফুলারিন সম্পর্কে তোমরা কি জানো? ফুলারিন জিনিসটা কি বলো তো? তোমরা জানো ফুলারিন কি? হ্যাঁ, অনেকে বলছে কার্বন 60। আচ্ছা, শুধুমাত্র কার্বন 60 বললে হবে না, ফুলারিন সম্পর্কে একটু ক্লিয়ারলি বুঝতে হবে, ঠিক আছে? শুধুমাত্র কার্বন 60 এটাই যে ফুলারিন এমন না। সো এটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে কার্বনের রূপভেদ সম্পর্কে। হ্যাঁ, কার্বনের আমরা দুই রকমের রূপভেদ ধরে, একটা হচ্ছে কিছু সাধারণ রূপভেদ আছে। সাধারণ রূপভেদ কারা? গ্রাফাইট, আর একটা হচ্ছে হীরক বা ডায়মন্ড, তাই না? আচ্ছা, গ্রাফাইট জিনিসটা কি? আহ গ্রাফাইট তোমরা দেখছো? গ্রাফাইট কেউ কি দেখছো? গ্রাফাইট বলো দেখি, কারা দেখছো গ্রাফাইট? হ্যাঁ, অনেকে দেখছে কিন্তু অনেকে দেখে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। গ্রাফাইট কি? আমাদের যে পেন্সিল আমরা ব্যবহার করি, পেন্সিলের যে শীষ, এটা হচ্ছে তোমার গ্রাফাইট দিয়ে তৈরি, ঠিক আছে? সো এখন বলো দেখি, তোমরা সবাই দেখছো? যারা দেখো নাই, হ্যাঁ, আচ্ছা, তাহলে অনেকেই দেখছো গ্রাফাইট, ঠিক আছে? সো এই গ্রাফাইট এবং আমাদের যে হীরক বা ডায়মন্ড, এগুলো কি? এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ। ওকে, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সাধারণ রূপভেদ। তাহলে বিশেষ রূপভেদ কারা? বিশেষ হচ্ছে যে দেখো, যে সকল যৌগে কার্বনের সংখ্যা হচ্ছে 30 থেকে 70, সেগুলো হচ্ছে কি? বিশেষ রূপভেদ। তাহলে যে সকল যৌগে কার্বনের সংখ্যা হচ্ছে 30 থেকে 70, সেগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি হচ্ছে বিশেষ রূপভেদ। এখন এই 30 থেকে 70 এগুলোর মধ্যেও আরো কিছু স্পেশাল কার্বন নাম্বার আছে, যেগুলো হচ্ছে 32, 50, 60, 70, এগুলোকে আমরা বলছি হচ্ছে ফুলারিন, ঠিক আছে? এবার বুঝতে পারছো যে শুধুমাত্র কার্বন 60 এইটাকে আমরা ফুলারিন বলছি না। ফুলারিন আসলে কি? ফুলারিন হচ্ছে তোমার একটা বিশেষ রূপভেদ, যেটা কিনা কিছু স্পেশাল নাম্বার কাউন্ট করে, যেমন হচ্ছে 32, 50, 60, 70, ঠিক আছে? সো এগুলোর মধ্যে আমাদের কার্বন 60 যে ফুলারিনটা, এটা একটু স্পেশাল। কেন স্পেশাল? দেখো, এটার আরেকটা নাম আছে বুকমিনস্টার ফুলারিন বা বাকি বল। একে দুইটা নামে ডাকা যায়, একটা হচ্ছে বুকমিনস্টার ফুলারিন আর একটা হচ্ছে বাকি বল। তো আমরা তাহলে বুঝলাম সাধারণ রূপভেদ, তারপরে হচ্ছে বিশেষ রূপভেদ, জানলাম ফুলারিন সম্পর্কে। এখন আমরা জানবো হচ্ছে বুকমিনস্টার ফুলারিন সম্পর্কে। ক্লিয়ার? আচ্ছা, সো বুকমিনস্টার ফুলারিন জিনিসটাকে এটা দেখতে কিসের মতো? দেখো, পাশে একটা সুন্দর ছবি দেয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিসের মতো দেখতে? ফুটবলের মতো দেখতে। সো আমাদের বইয়ে আরেকটা আকৃতি দেয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে বহুভুজাকৃতির গম্বুজ, ঠিক আছে? কিসের গম্বুজ? বহুভুজাকৃতির গম্বুজ। আমাদের বইয়ে একই জায়গায় দুটো ইনফরমেশন আছে, সো আমাদের দুইটাই পড়তে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ফুটবল আকৃতির আর একটা হচ্ছে কি গম্বুজ আকৃতির। ওকে, আচ্ছা। সো আর এই যে
বুকমিনস্টার ফুলারিন এখানে কয়টা কার্বন থাকবে? এখানে 60টা কার্বন থাকবে। কয়টা কার্বন? 60 কার্বন। ওকে, আচ্ছা, আর এর নাম কি? আরেকটা বাকি বল। ঠিক আছে, বাকি বানানটা তোমরা একটু খেয়াল করো ইংরেজিতে কিভাবে, BUCKY। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? কি বল? বাকি বল। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি জানবো? এর আণবিক ভর। আণবিক ভর কত? আণবিক ভর 720। খুব সহজে আমরা এটা বের করতে পারি। যেমন মনে করো আমাদের এই ফুলারিন তৈরি করতে কয়টা কার্বন লাগবে? 60টা কার্বন লাগবে। প্রতিটা কার্বনের পারমাণবিক ভর কত? 12। তাহলে টোটাল আমাদের কত? 720। ঠিক আছে, তাহলে কত? 720। আণবিক ভর কত? 720। ওকে, তাহলে আশা করি তোমাদের এটা আর ভুল হবে না। আচ্ছা, এরপরে আসো শঙ্করায়ন sp2। শঙ্করায়ন sp2 দেখো, শঙ্করায়নে তোমরা ফার্স্ট পেপারে অনেক ডিটেলস আলোচনা পাবা। সো এখন শঙ্করায়ন বিষয়টা হচ্ছে কি, যে তোমরা অলওয়েজ মনে রাখবা জৈব যৌগে যে সংকরায়ন হয় সেটা হচ্ছে 3 ধরনের। জৈব যৌগে কার্বনের, শুধুমাত্র কার্বনের 3 ধরনের সংকরায়ন হয়। সেটা কি? সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে যে sp2 sp3। তাহলে জৈব যৌগে কার্বনের কয় ধরনের সংকরায়ন হয়? 3 ধরনের সংকরায়ন। কি কি সেগুলো? sp2 এবং sp3। ওকে, অলওয়েজ মনে রাখবা জৈব যৌগের সংকরায়ন কয়টা? sp2 sp3। সো এর মধ্যে তোমার হচ্ছে sp2 কোথায় হবে? sp2 হচ্ছে বুকমিনস্টার ফুলারিনে হবে। ওকে, আচ্ছা, তোমরা কি বলতে পারো এই যে sp2 সংকরায়ন এইটা আর কোথায় কোথায় হতে পারে? আচ্ছা, তোমাদের জন্য একটু ইজি করে দিচ্ছি, যে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন এগুলোর মধ্যে কোনটাতে sp2 সংকরণ হয় বলো দেখি? তোমরা জানো? হ্যাঁ হ্যাঁ, অ্যালকিন। আচ্ছা, ইথিন, এক কথায় আমরা অ্যালকিন বলতে পারি। ঠিক আছে, এগুলোতে কি হয়? sp2 সংকরায়ন হয়। ঠিক আছে, আচ্ছা, ওকে, ক্লিয়ার। এখন আসলে আমরা যে কার্বন ক্যাটানেশন সম্পর্কে জানছি, তাহলে কার্বন ক্যাটানেশন সম্পর্কে কি জানলাম? এটা কি আসলে? এটা হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতার একটা অন্যতম কারণ। এখন প্রশ্ন হচ্ছে যে ক্যাটানেশনের মধ্যে আসলে কি এমন আছে যেটার কারণে এইটার মাধ্যমে তোমার এত এত বেশি এত সংখ্যক জৈব যৌগ তৈরি করা গেছে? সফলতার মূল কারণটা কি? সফলতার মূল কারণ কি জানো? সফলতার মূল কারণ হচ্ছে কার্বন কার্বন উচ্চ বন্ধন শক্তি। মানে কি? মানে হচ্ছে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে অনেক উচ্চ বন্ধনের মাধ্যমে খুব সহজে দৃঢ় বন্ধন তৈরি করতে পারে। ঠিক আছে, সো দেখা যায় এরা কি করে, এরা হচ্ছে যে একটা কার্বন একটা কার্বনের সাথে যুক্ত হয়ে 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 অনেকগুলো যৌগ তৈরি করতে পারে। সো সেই জন্য কার্বন ক্যাটানেশন বিষয়টা কি সফল। কেন সফল? কারণ কার্বন কার্বন মধ্যে কি হয়, অনেক উচ্চ বন্ধন শক্তি তৈরি হয়। সেটার পরিমাণ কত? 347 কিলো জুল পার মোল। কত? 347 কিলো জুল পার মোল। ওকে, আচ্ছা, এখন তাহলে প্রশ্ন আসছে যে ঠিক আছে, বুঝলাম কার্বন ক্যাটানেশন সফলতার মূল কারণ হচ্ছে যে তোমার কার্বন কার্বন উচ্চ বন্ধন শক্তি। এখন এই কার্বন কার্বন উচ্চ বন্ধন শক্তি হওয়ার আবার কারণ কি? এই কার্বন কার্বন উচ্চ বন্ধন শক্তি হওয়ার কারণ হচ্ছে 3টা। কি কি সেগুলা? প্রথমে হচ্ছে মোটামুটি ইলেকট্রন আসক্তি। কার্বনের মোটামুটি ইলেকট্রন আসক্তি। কি আসক্তি? ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 2.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, মোটামুটি বেশি। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা 2.5। আচ্ছা, আরেকটা হচ্ছে কি? ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। ক্ষুদ্র কি ব্যাসার্ধ? ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। এই 3টা বৈশিষ্ট্য থাকার কারণে আমরা কি বলতে পারি, যে কার্বন কার্বন অনেক দৃঢ় বন্ধন তৈরি করা যায়, অনেক উচ্চ শক্তির বন্ধন তৈরি করা যায়। আর এই উচ্চ শক্তির বন্ধন তৈরির জন্য কার্বন ক্যাটানেশন বিষয়টা অনেক বেশি সফল। ঠিক আছে, সো তোমরা একটু ভালো করে এটা পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, এবার আসো, আমরা তাহলে কি করলাম? আমরা হচ্ছে এতক্ষণ ক্যাটানেশন সম্পর্কে জানলাম, তাই না? জৈব যৌগের প্রাচুর্যতার যে 3টা কারণ ছিল তার মধ্যে আমরা কি শিখলাম? ক্যাটানেশন অলরেডি শিখে ফেললাম। এখন আমরা কি শিখবো? জৈব যৌগের প্রাচুর্যতার দ্বিতীয় যে কারণ, ঠিক আছে, পলিমারকরণ। পলিমারকরণ কি? আমরা খুব সহজে জানি পলিমারকরণ হচ্ছে কি, অনেকগুলো মনোমার একসাথে মিলে যেটা তৈরি করি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পলিমার, তাই না? কি বলি? পলিমার বলি। আচ্ছা, খুব ভালো কথা। এখন বিষয় হচ্ছে তোমাদেরকে যদি বলে আচ্ছা পলিমারের উদাহরণ দাও তো 2টা, তোমরা কি বলবা? আমার মনে হয় সবার মধ্যেই প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কি? পলিথিন। দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাবু পলিথিনের মধ্যে কিভাবে পলিথিন বন্দি হয়ে আছে, দেখছো? তোমাদের ছোটবেলার কোনো এরকম স্মৃতি আছে যে এরকম পলিথিন বন্দি বা বস্তা বন্দি? থাকলে একটু জানাও কমেন্টে। আচ্ছা, ঠিক আছে, এরপরে দেখো এই যে রিসাইকেল বিন, এটা কি? এগুলো সবগুলো কি? প্লাস্টিকের তৈরি, তাই না? এই যে ডাস্টবিন গুলো দেখো আমাদের দেখে তাকিয়ে কিভাবে হাসাহাসি করতেছে। সো এই সবগুলো কি? প্লাস্টিকের তৈরি। আর প্লাস্টিক কি? এটা একটা পলিমার। সো পলিমার সম্পর্কে আমরা খুব বেশি ডিটেলস জানবো না আছে, কারণ এটা হচ্ছে আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারের শেষ দিকে এটা ডিটেলস আলোচনা করা হয়েছে। সো 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 হচ্ছে
তোমরা এটা C7 লেকচারে এটা ভালো করে জানবা। ওকে, আচ্ছা এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে পলিথিন, আমরা বললাম পলিথিন একটা পলিমার, তাই না? পলিথিন পলিমার মানে কি? এর একটা মনোমারও আছে। মনোমার কি? ইথিন। ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে ইথিন আমরা বললাম, ইথিন থেকে কি তৈরি করা যায়? অনেকগুলো ইথিন মিলে তোমরা কি করব, আমরা কি করতে পারি? আমরা হচ্ছে পলিথিন তৈরি করতে পারি, তাই না? তাহলে ইথিন হচ্ছে কিসের মনোমার? পলিথিনের মনোমার। আর পলিথিন কার পলিমার? এটা হচ্ছে ইথিনের পলিমার, ঠিক আছে? আচ্ছা এখন এখান থেকে আমাদের কি জানতে হবে? এখান থেকে আমাদের এই যে প্রভাবক গুলো জানতে হবে। কি প্রভাবক দেখো? আচ্ছা আমরা আমরা এখানে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তোমরা সবাই একটু এখানেই মুখস্থ করে ফেলো, ঠিক আছে? অনেকে একটু ধীরে পড়াইতে বলতেছে, আসলে আমাদের টপিক অনেক বেশি, বুঝছো? আজকে অনেকগুলো টপিক, সো আমরা যে সবগুলো ভালো করে পড়তে চাই তাহলে একটু জোরে পড়াইতে হবে, হ্যাঁ? আচ্ছা তো তোমরা একটু চেষ্টা করো এর সাথে তাল মিলানো, নাহলে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে তোমাদের, হ্যাঁ? আচ্ছা আমি মোটামুটি ব্যালেন্স করে পড়ানোর চেষ্টা করছি, ওকে? এখন আসো, ইথিন থেকে পলিথিন তৈরিতে আমাদের কি কি লাগবে প্রভাবক হিসেবে? আমাদের প্রভাবক হিসেবে হচ্ছে লাগবে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? কি লাগবে? অক্সিজেন লাগবে। আচ্ছা নর্মালি কি কোথাও প্রভাবক হিসেবে অক্সিজেন দেখা যায় বলো তো? তোমরা কোথাও দেখছো? খুব সাধারণত দেখা যায় না কোথাও প্রভাবক হিসেবে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, আমরা এখানে কি করি? অক্সিজেন গ্যাস ব্যবহার করি। তাহলে প্রশ্নটা কিভাবে আসতে পারে যে ইথিন থেকে পলিথিন তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? কোন গ্যাস ব্যবহৃত হয়? অক্সিজেন, ওকে? আচ্ছা এখানে তাপমাত্রা কত লাগবে? 200°C। কত লাগবে? 200°C। তোমরা নিজেরা একটু রিপিট করো, তাপমাত্রা কত? 200°C। আর কতগুলো কতগুলো ইথিন লাগবে? 600 থেকে 1000। 600 থেকে 1000, কি বলে? 600 থেকে 1000, ওকে? আর প্রেসার, চাপ, চাপ কত লাগবে? চাপ হচ্ছে 1000 থেকে 1200 অ্যাটম চাপ। কতগুলো চাপ লাগবে? 1000 থেকে 1200 অ্যাটম চাপ। তাহলে কি কি লাগবে? অক্সিজেন লাগবে, তাপমাত্রা 200°C, তারপর হচ্ছে যে কতগুলো ইথিন লাগবে? 600 থেকে 1000। আর প্রেসার কত লাগবে? চাপ, চাপ হচ্ছে 1000 থেকে 1200 অ্যাটম চাপ। ওকে, ক্লিয়ার? আচ্ছা আমাদের তাহলে পলিমারকরণ পড়া শেষ। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে আমাদের জৈব যৌগের যে একটা ইতিহাস, কিভাবে জৈব যৌগের পরিচয় আমরা পেলাম সেগুলো শিখলাম। তারপর হচ্ছে আমরা শিখলাম হচ্ছে যে কি কি মৌল দিয়ে জৈব যৌগ হয়, গঠিত হয়। এরপরে কি শিখলাম? এরপরে শিখলাম হচ্ছে আমাদের জৈব যৌগের প্রাচুর্যতা রহস্য, ক্যাটেনেশন সম্পর্কে শিখলাম, পলিমারকরণ সম্পর্কে শিখলাম, ওকে? আচ্ছা এখন আসো আমাদের একটা পোল চালু হবে, দেখি তোমরা কেমন মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে ক্লাস করলা। একটু দেখি তোমাদের কতটুকু মনে আছে। তোমরা একটু দ্রুত অ্যান্সার করবা, হ্যাঁ? আমরা পোল 1 লঞ্চ করছি, পোল চালু হয়ে গেছে। তোমরা অ্যান্সার করতে থাকো, ধুমধাম অ্যান্সার করতে থাকো, দেখি তোমাদের কতটুকু মনে আছে। ফ্রেডরিক হুলার ইউরিয়া প্রস্তুতির সময় নিম্নের কোন দ্রবণ যোগ করেন? দেখো দেখি কি হবে, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। আচ্ছা 2 নম্বর প্রশ্ন হচ্ছে জৈব যৌগ তৈরিতে নিচের কোন মৌলটি লাগে না? আমরা কিন্তু অলরেডি এটা পড়ছি, ঠিক আছে? আচ্ছা এবং তোমরা অবশ্যই এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বের সাথে নেবা, কারণ হচ্ছে এগুলো হচ্ছে মেডিকেল অলরেডি আসছে, হ্যাঁ? এবং আমি চেষ্টা করেছি আজকে যতগুলো পোল আসবে মোটামুটি সবগুলো মেডিকেলের প্রশ্ন থেকে দেওয়ার জন্য, প্রিভিয়াস কোশ্চেন, যেন তোমাদের মেডিকেলের কিছু প্রশ্ন এখানে প্র্যাকটিস হয়ে যায় এবং এবং তোমরা যেন একটা আইডিয়া নিয়ে যেতে পারো যে মেডিকেল প্রশ্নগুলো এখান থেকে কিভাবে হয়, ওকে? আচ্ছা সো আর আমাদের সময় মোটামুটি শেষ, আমরা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখি তোমরা কেমন করলা। আচ্ছা দেখো এখানে রেজাল্ট শো করছে, দেখো দেখি। হ্যাঁ 1 নম্বরে অ্যান্সার করছে হচ্ছে লেট সায়ানেট, হ্যাঁ বেশিরভাগই অ্যান্সার করছে, সবাই তোমাদের অ্যান্সার সঠিক। আর 2 নম্বরেরটা হচ্ছে কি আমাদের কি ছিল? নাইস চপস দিয়ে আমরা মনে রেখে, তাই না? যে জৈব যৌগ তৈরিতে নাইস চপস যে মৌলগুলো আছে সেগুলো দিয়ে তৈরি হয়। তো এর মধ্যে কি সিলিকন ছিল না, তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হবে সিলিকন, ঠিক আছে? 2 নম্বরের অ্যান্সার হচ্ছে 4 আর 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 4, ডি নাম্বার, ওকে? সো তোমাদেরকে অনেক ধন্যবাদ, যারা সঠিক অ্যান্সার দিয়েছো তোমাদেরকে অভিনন্দন, যারা ভুল অ্যান্সার দিয়েছো তাদেরকে অভিনন্দন। আশা করি তোমরা অ্যান্সার দেখার পরে এটা আর ভুলে যাবে না, ওকে? সো আমাদের এই পোলের সবগুলো প্রশ্ন আজকে স্লাইডে দেওয়া আছে, যেন তোমরা হচ্ছে পরে মনে করতে পারো কি কি পোল ছিল এবং কি কি প্রশ্ন ছিল, ওকে? আচ্ছা সো তোমরা এগুলো একটু দেখে নিবা। এবার আসো, আমরা তো অনেকক্ষণ ধরে জৈব যৌগ নিয়ে অনেক আলোচনা করলাম, তাই না? অনেক আলোচনা করলাম। সো এখন আসো একটু অজৈব যৌগ নিয়ে আলোচনা করি, না হলে তো অজৈব যৌগ এটা হচ্ছে মন খারাপ করবে, তাই না? সো জৈব যৌগ সম্পর্কে দেখো, এবং এখানে আমরা জৈব এবং অজৈব যৌগের একটা আহ পরিচয় আমরা হচ্ছে পার্থক্য আকারে শিখবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে এদের সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞাগুলো তোমরা একটু দেখে নিবা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এদের বন্ধন, হ্যাঁ দেখো এটা কি বন্ধনে তৈরি? সমযোজী বন্ধনে। আর অজৈব যৌগগুলো কি? সমযোজী, আয়নিক, সন্নিবেশ, ধাত্ব বন্ধন, এগুলো দিয়ে তৈরি, ওকে? আচ্ছা এখন বিষয় হচ্ছে যে
আমরা এই পুরো ছকটা কিভাবে মনে রাখতে পারি? পুরো ছকটা মনে রাখার জন্য একটা কৌশল আমরা অবলম্বন করব, সেটা হচ্ছে এদের বন্ধন। ঠিক আছে, জৈব যৌগের সমযোজী বন্ধনের কথা, ঠিক আছে। সো এই বাকিগুলো আমরা সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যের সাথে মিলালেই হয়ে যাবে। আর অজৈব যৌগ তো অনেকগুলো বন্ধনে গঠিত, আমরা জাস্ট মনে রাখার সুবিধার্থে এই ছকটা মনে রাখার সুবিধার্থে আমরা ধরে নিব অজৈব যৌগ হচ্ছে আয়নিক বন্ধনে গঠিত। সো তখন আমরা দেখতে পাবো এই সবগুলো বৈশিষ্ট্য আয়নিক বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে। কিরকম দেখো, সমযোজী বন্ধন মানে কি? এটা হচ্ছে অনেক দুর্বল বন্ধন, তার মানে এটা ভাঙতে অনেক কম শক্তি লাগবে, তার মানে গলনাঙ্ক বিস্ফোরণাঙ্ক হবে অনেক কম, তাই না? আচ্ছা, আর কি তোমার হচ্ছে অজৈব যৌগ আমরা ধরে নিচ্ছি এটা আয়নিক বন্ধনে গঠিত, আয়নিক বন্ধন অনেক দৃঢ় বন্ধন, তার মানে এখানে ভাঙতে অনেক বেশি শক্তি লাগবে, অনেক বেশি তাপ লাগবে। সো এদের গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক হবে অনেক অনেক বেশি, তাই না? আচ্ছা, আরেকটা কি, যে সমযোজী বন্ধন, সমযোজী যৌগগুলো আমরা জানি কি হয়, এরা হচ্ছে অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না। ঠিক উল্টা কথা হচ্ছে অজৈব যৌগের জন্য, মানে আয়নিক যৌগের জন্য। আয়নিক যৌগগুলো কি হয়? পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু অপোলার দ্রাবকে দ্রবীভূত হয় না। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই 7 নাম্বার, যেটা হচ্ছে জৈব বিক্রিয়া কৌশল জটিল ও মন্থর। দেখো, আর অজৈব বিক্রিয়া হচ্ছে আয়নিক প্রকৃতি এবং দ্রুত গতি সম্পন্ন হয়। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের জৈব বিক্রিয়াগুলো কি হয়, আমাদের জৈব বিক্রিয়াগুলো সমযোজী বন্ধনে গঠিত, তাই না? সো সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? অরবিটাল অধিক্রমণের মাধ্যমে। সো এই যে অরবিটাল তৈরি হওয়া, অরবিটাল অধিক্রমণ করা অনেক সময়ের ব্যাপার, অনেক জটিল মেকানিজম। সো এই বিক্রিয়াগুলো তখন কি হয়ে যায়? অনেক জটিল হয়ে যায় এবং অনেক মন্থর গতির হয়ে যায়। ওকে, কিন্তু আয়নিক বিক্রিয়াগুলো কি হয়? খুব ধুমধাম, তারা কি করে? ইলেকট্রনগুলো শেয়ার করে। সোডিয়াম হচ্ছে ক্লোরিনকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ক্লোরিন ইলেকট্রন নিয়ে নিচ্ছে, এবং এদের মধ্যে বন্ধন তৈরি হয়ে গেলে খুবই দ্রুত হয়ে যাচ্ছে এবং খুবই শক্তিশালী বন্ধন তৈরি হচ্ছে। ওকে, সো তোমরা এইভাবে পুরো ছকটা সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন এভাবে হিসেব করে করে পড়ে ফেলবে। ঠিক আছে, আশা করি একদমই কঠিন লাগবে না। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের বইয়ে এটা সুন্দর করে দেয়া আছে, ডাইজেস্ট থেকেও তোমরা পড়তে পারো, যে কোনো এক জায়গা থেকে পড়লেই হবে। তবে খুবই গুরুত্ব দিয়ে পড়বা, যেহেতু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবারে আসো, আমরা জৈব যৌগ অজৈব যৌগ অনেক কিছু জানলাম, এবার আমরা জৈব যৌগের একটা ক্লাসিফিকেশন জানবো। ঠিক আছে, কিরকম ক্লাসিফিকেশন? যে জৈব যৌগকে আমরা শিকলের উপর ভিত্তি করে, এটা বদ্ধ নাকি মুক্ত, এটার উপর ভিত্তি করে দুইটা ভাগ ভাগ করে, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। ঠিক আছে, মুক্ত শিকল মানে কি? এরা কোনো বলয় তৈরি করবে না, হ্যাঁ, কোনো চক্র তৈরি করবে না। দেখো এখানে খুব সুন্দর ইথিন, অ্যাসিটিলিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো চক্র তৈরি করেনি, হ্যাঁ। সো কিন্তু বদ্ধ শিকল কি করবে? এরা বলয় তৈরি করবে। এখন আমাদের এই বিষয়গুলো আমরা সহজে বুঝি, সো এগুলো নিয়ে খুব বেশি আলোচনা না করলে চলবে, কিন্তু বদ্ধ শিকলটা একটু বুঝতে হবে। কেন? কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখো, বদ্ধ শিকলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। ঠিক আছে, কি কি যৌগে? কার্বোসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে কার্বোসাইক্লিক কি আর হেটারোসাইক্লিক কি। দেখো, কার্বোসাইক্লিক যৌগ এটা হচ্ছে যে মনে করো আমি যদি তোমাদেরকে বলি একটা চাক্রিক যৌগের নাম বলো দেখি, তো নিশ্চয়ই তোমাদের মাথায় সর্বপ্রথম যে নামটা আসবে সেটা কি? বেনজিন। সেটা কি? বেনজিন। হ্যাঁ, অনেকে বলে ফেলছো বেনজিন। দেখো, বেনজিনে দেখো তো, এই বেনজিন কি দিয়ে তৈরি? বেনজিনের চক্রটা কার্বন 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 কার্বন। বেনজিনের চক্রে কার্বন ছাড়া আর কিছু কি আছে? এই চক্রটা কিন্তু কার্বন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তৈরি নয়। সকল যৌগের চক্রগুলো তোমার কার্বন দিয়ে তৈরি, শুধুমাত্র কার্বন দিয়ে তৈরি, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি কার্বোসাইক্লিক যৌগ। এখন যদি কার্বন না থাকে, যেমন দেখো পাশের যৌগটাকে দেখো, কার্বন আছে কার্বন আছে কার্বন আছে কার্বন আছে, কিন্তু অক্সিজেন ঢুকে গেছে, তাই না? কার্বনের মধ্যে অক্সিজেন। সো যে সকল চাক্রিক যৌগগুলোর চক্রগুলো কার্বন ছাড়াও অন্য কোনো পরমাণু দিয়ে তৈরি হতে পারে, তৈরি হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। কি বলি? হেটারোসাইক্লিক যৌগ। তাহলে বুঝতে পেরেছো কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক কাকে বলে? ওকে, তাহলে কার্বোসাইক্লিক শুধুমাত্র কার্বন দিয়ে, আর হেটারোসাইক্লিক হচ্ছে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকতে পারে। এখন কার্বন হেটারোসাইক্লিকে কার্বন ছাড়া অন্য যে পরমাণুটা থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হেটারো পরমাণু। সেটাকে কি পরমাণু বলি? হেটারো পরমাণু। ওকে, আচ্ছা, এখন এই যে হেটারোসাইক্লিক আমরা বললাম, হেটারোসাইক্লিককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক, যেটা অ্যালিফ্যাটিক ধরনের। যে সকল হেটারোসাইক্লিক যৌগ অ্যালিফ্যাটিক ধরনের সেগুলোকে আমরা বলি হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক, আর যেগুলো হচ্ছে অ্যারোমেটিক ধরনের সেগুলোকে আমরা কি বলি? হেটারো অ্যারোমেটিক ধরনের। ঠিক আছে, তাহলে হেটারো অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। এখন আসো, আমরা এত কিছু আলোচনা কেন করলাম? এত কিছু আলোচনা করলাম কারণ এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে এইভাবে, যে নিচের কোনটি হেটারো অ্যালিসাইক্লিক, নিচের কোনটি হেটারো অ্যারোমেটিক। সো হেটারো অ্যালিসাইক্লিক হেটারো অ্যারোমেটিকটা বোঝার জন্য আমাদের এই বোঝা, এই কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক দুটো বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। সো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? নিচের কোনটি হেটারো অ্যালিসাইক্লিক যৌগ? ঠিক আছে, এখন খুবই সারপ্রাইজিং যে আমরা হচ্ছে আমাদের বইয়ে হেটারো অ্যালিসাইক্লিকের শুধুমাত্র একটা উদাহরণ দেয়া আছে। সো একটা উদাহরণ পড়লেই আমাদের হেটারো অ্যালিসাইক্লিক হয়ে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে
ইথিলিন অক্সাইড, সেটা কি ইথিলিন অক্সাইড? তোমরা একটু বই থেকে এটা পড়ে নিবা, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। ইথিলিন অক্সাইড, এটার আরেকটা নাম কি জানো? এটার আরেকটা নাম হচ্ছে যে ইপক্সি ইথেন, এটার আরেকটা নাম হচ্ছে ইপক্সি ইথিলেন। তাহলে হেটারো অ্যালিসাইক্লিকের উদাহরণ কি বলবো আমরা? ইথিলিন অক্সাইড, এটার আরেকটা নাম হচ্ছে ইপক্সি ইথেন, ঠিক আছে? আচ্ছা, আর হেটারো অ্যারোমেটিকের দেখো অনেকগুলো উদাহরণ আছে, পিরিডিন, ফিউরান, থায়োফিন, পাইরোল। আচ্ছা, তোমাদেরকে তো বললাম যে হেটারো পরমাণু জিনিসটা কি, তোমরা নিশ্চয়ই বুঝছো। এখন তোমাকে যদি বলি, আচ্ছা বলো দেখি, এই যে পিরিডিন, পিরিডিনের মধ্যে হেটারো পরমাণু কোনটা? দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে, বলো দেখি পিরিডিনে হেটারো পরমাণু কোনটা? হ্যাঁ, অনেকে বলছে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, এটা হচ্ছে হেটারো পরমাণু। ওকে, ফিউরানে কোনটা? অক্সিজেন। থায়োফিনে কোনটা? সালফার। আর পাইরোলে NH। ঠিক আছে, এখানে কিন্তু শুধু এন না, এখানে পুরো NH-টাই হচ্ছে তোমার, এখানে হচ্ছে NH-টা হচ্ছে তোমার হেটারো পরমাণু। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো হেটারোসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যালিসাইক্লিক। ওকে, আশা করি এটা ভুলে যাবে না। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন, আমরা একটু আগে আলোচনা করলাম, বলো দেখি জৈব যৌগ কি বন্ধনে গঠিত? সবাই অ্যান্সার করো, ABCD কি হবে? হ্যাঁ, ভেরি গুড, সবাই বলছো এবং এ, তার মানে কি সমযোজী বন্ধনে গঠিত, তাই না? আচ্ছা, ঠিক আছে, জৈব যৌগ হচ্ছে সমযোজী বন্ধনে গঠিত। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন কয় প্রকার তোমরা জানো? সমযোজী বন্ধন কয় প্রকার? সমযোজী বন্ধন বলো দেখি কয় প্রকার? আচ্ছা, অনেকে বলছো 2 প্রকার, অনেকে বলছো 3 প্রকার, অনেকে 3 প্রকার বলছো। আচ্ছা, আসলে সমযোজী বন্ধন কয় প্রকার? আসলে হচ্ছে 2 প্রকার। কি কি সেগুলা? সিগমা বন্ধন আর পাই বন্ধন, তাই না? আমরা জানি, আমরা এগুলো অনেকবার পড়ে আসছে। সেটা কি সিগমা বন্ধন আর পাই বন্ধন, এগুলো কি হচ্ছে সমযোজী বন্ধনের 2টা প্রকার। ওকে, আচ্ছা, এখন সিগমা বন্ধন কি আমরা জানি, যে অরবিটাল গুলো কি হয়, সিগমা বন্ধনের ক্ষেত্রে অরবিটাল গুলো কি করে? সামনাসামনি অতিক্রমণ করে, ঠিক আছে, সামনাসামনি অতিক্রমণ করে, সামনাসামনি অতিক্রমণ করে। আর পাই বন্ধনের ক্ষেত্রে কি হয়? পাই বন্ধনের ক্ষেত্রে হচ্ছে যে তোমার অরবিটাল গুলো পাশাপাশি অতিক্রমণ করে, অরবিটাল গুলো কি করে? পাশাপাশি অতিক্রমণ করে। দেখো এই যে পাশাপাশি অতিক্রমণ, এগুলো হচ্ছে পাই বন্ধন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম। এখন আসলে এই যে আমরা সমযোজী বন্ধন বলছি, সমযোজী বন্ধন আসলে কি? এটা হচ্ছে এমন একটা বন্ধন যেটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন ইলেকট্রনগুলো আসলে শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এটা সহজ কথায় আমরা ছোটবেলায় এটা পড়ে আসছি, তাই না? ছোটবেলায় শিখে আসছি। কিন্তু দেখা গেল যে আমরা যখন ইন্টারমিডিয়েটে আসলাম, তখন কি হলো যে শুধুমাত্র ইলেকট্রনীয় যে কথাটা আমরা বলছিলাম, যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে সমযোজী বন্ধন তৈরি হয়, শুধুমাত্র এটুকু দিয়ে আমরা হচ্ছে সমযোজী বন্ধনকে ব্যাখ্যা করতে পারছি না। তখন আমাদের কি নিয়ে আসতে হলো? আমাদের হচ্ছে অরবিটাল অধিক্রমণ তত্ত্ব নিয়ে আসতে হলো। মানে সমযোজী বন্ধন অরবিটালের অধিক্রমণের মাধ্যমে তৈরি হয়, এই তত্ত্ব নিয়ে আসতে হলো। সো এই জন্য আমরা বলি যে সমযোজী বন্ধনকে ব্যাখ্যার জন্য 2টা তত্ত্ব আছে। কয়টা তত্ত্ব? 2টা। একটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ, যেটা আমরা ছোটবেলায় পড়ছি, ওই যে ইলেকট্রন শেয়ার করা, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয়। এখানে দেখো যে হাইড্রোজেন এবং কার্বন পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করেছে, এটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী সমযোজী বন্ধন, ঠিক আছে? আর অরবিটাল অধিক্রমণ মানে কি? এখানে হচ্ছে যে তোমার অরবিটাল গুলো অধিক্রমণ করবে, অরবিটাল অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি হবে। দেখো এখানে এই হাইড্রোজেনের একটা অরবিটাল কার্বনের একটা অরবিটালের সাথে অধিক্রমণ করে এখানে বন্ধন তৈরি করেছে। এখানে দেখো 2টা কার্বনের 2টা অরবিটাল পরস্পরের সাথে অধিক্রমণ বন্ধন তৈরি করেছে। সেভাবে অরবিটাল গুলো অধিক্রমণের মাধ্যমে তারা কি করবে? আর তারা হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করবে। তো আমাদের এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ইলেকট্রনীয় মতবাদ দেন হচ্ছে বিজ্ঞানী লুইস, আর অরবিটাল অধিক্রমণ মতবাদ দেন হচ্ছে বিজ্ঞানী লিনাস পাউলি। ঠিক আছে, মনে থাকবে সবার, এখনই মুখস্থ করে ফেলো তাহলে। ইলেকট্রনিক মতবাদ কে দেন? ইলেকট্রনিক মতবাদ দেন বিজ্ঞানী লুইস, আর অরবিটাল অধিক্রমণ মতবাদ কে দেন? লিনাস পাউলি। ওকে, তাহলে সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য কয়টা তত্ত্ব আছে? 2টা তত্ত্ব আছে। একটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ, আর একটা হচ্ছে অরবিটাল অধিক্রমণ মতবাদ। ওকে, সো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি যে আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধনের পার্থক্য পড়লাম, তাই না? না, সিগমা বন্ধন পাই বন্ধন সম্পর্কে জানলাম। সো আমরা একটু পার্থক্য দেখার চেষ্টা করি। দেখো এখানে এদের পার্থক্য আকারে এদের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। সো আমাদের মেইন বইয়ে যে পার্থক্যটা আছে তোমরা ততটুকু পড়বা, ওখানে 5টা পার্থক্য দেওয়া আছে, ওই 5টা পড়লেই যথেষ্ট, ঠিক আছে? সো ডাইজেস্টে এখানে 7টা দেওয়া আছে, সো বইয়ের যেটা 5টা আছে সে 5টা পড়লেই চলবে। ওকে, আচ্ছা, সো আমরা অলরেডি এই জিনিসগুলো আলোচনা করছি, তাই না? সিগমা বন্ধন কি হয়? এরা হচ্ছে সামনাসামনি অধিক্রমণ করে, এটা হচ্ছে পাশাপাশি পাশাপাশি আংশিক অধিক্রমণ করে। সো আমরা এগুলো বুঝতে পারছি। আমাদের মেইন কনসার্ন হচ্ছে কি জানো? সেটা হচ্ছে যে এই 7 নাম্বারটা। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু মনে রাখো, সেটা হচ্ছে যে সিগমা বন্ধন অক্ষ বরাবর ঘুরতে পারে, আর পাই বন্ধন অক্ষ বরাবর ঘুরতে পারে না। এটা একটু কষ্ট করে মনে রাখো, আমরা এটা সামনে এটা নিয়ে আলোচনা করব। ওকে, জাস্ট এটা একটু মনে রাখো। সিগমা বন্ধন কি একক বন্ধন তৈরি করে, সো সিগমা বন্ধন কি অক্ষ বরাবর ঘুরতে পারে, কিন্তু 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 তোমার হচ্ছে যে
আণবিক অক্ষ বরাবর ঘুরতে পারে না কে? পাই বন্ধন। ওকে, আণবিক অক্ষ বরাবর ঘুরতে পারে না কে? পাই বন্ধন। ওকে, আচ্ছা এখন আসো আমাদের 7 নম্বরটা এখানে কি বলা হয়েছে দেখো তো, শঙ্কর অরবিটাল বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে। এস অরবিটাল শঙ্কর অরবিটাল ছাড়া অন্য কোনো অরবিটালে পাই বন্ধন করতে পারে না, তাই না? অদ্ভুত জিনিস, কি কি জানি বললো, মাথার উপর দিয়ে গেল, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটা একটু বুঝে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? একটু খেয়াল করো, সিগমা বন্ধন কি বলা হচ্ছে সিগমা বন্ধন সম্পর্কে। আহ আচ্ছা, সিগমা বন্ধন সম্পর্কে কি বলা হচ্ছে যে শঙ্কর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল এই সব জায়গায় সিগমা বন্ধন তৈরি হয়। তাহলে আমাদের জানতে হবে আগে যে শঙ্কর অরবিটাল কি এবং হচ্ছে বিশুদ্ধ অরবিটাল কি, এই পরিচয়টা আমাদেরকে জানতে হবে, তাই না? আচ্ছা একটু খেয়াল করো, বিশুদ্ধ অরবিটাল কি, দেখো আমরা কিন্তু এগুলো নিয়ে অনেকবার আলোচনা করছি, তাই না? এস পি ডি এফ, কিন্তু এগুলো যে বিশুদ্ধ অরবিটালের, এটা কি কখনো খেয়াল করেছি? ওভাবে হয়তো খেয়াল করা হয়নি। তাহলে আমাদের আমাদের বিশুদ্ধ অরবিটাল কারা? আমাদের বিশুদ্ধ অরবিটাল হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এগুলো হচ্ছে কি বিশুদ্ধ অরবিটাল। আচ্ছা আমি একটু জোরে বলতেছি, এই জন্য হয়তো অনেকের সমস্যা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে একটু ধীরে বলার চেষ্টা করতেছি। আচ্ছা আগের ক্লাসগুলোতে একটু সময় বেশি লেগে গিয়েছিল, আহ সো আমরা, ঠিক আছে আমরা একটু ধীরে সুস্থে পড়ি, অসুবিধা নেই। তাহলে বিশুদ্ধ অরবিটাল কি? বিশুদ্ধ অরবিটাল হচ্ছে এস পি ডি এফ। ওকে, এস পি ডি এফ, এগুলোকে আমরা কি বলছি? বিশুদ্ধ অরবিটাল। ওকে, আচ্ছা তাহলে শঙ্কর অরবিটাল কাকে বলে? শঙ্কর অরবিটাল খুব সহজ কথা, এই যে বিশুদ্ধ অরবিটাল, এগুলোকে আমরা মিলে যে অরবিটাল তৈরি করি সেগুলোকে আমরা কি বলি? শঙ্কর অরবিটাল বলি, শঙ্কর অরবিটাল বলি। এগুলোকে কি বলি? শঙ্কর অরবিটাল করি বলি। দেখো একটা এস অরবিটাল একটা পি অরবিটালের সাথে যুক্ত হয়ে কি তৈরি করেছে? এস পি অরবিটাল, তাই না? একটা এস অরবিটাল একটা দুইটা পি এর সাথে মিলে কি করেছে? এসপি টু। ঠিক একইভাবে এসপি থ্রি, এগুলোকে আমরা কি বলছি? শঙ্কর অরবিটাল। ওকে, এখন আমরা বিশুদ্ধ অরবিটাল শঙ্কর অরবিটালের পরিচয় শিখে ফেললাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কি বলা হয়েছে যে শঙ্কর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল উভয়ের ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে। হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে। সিগমা বন্ধন অলওয়েজ কি হবে? কোথায় হবে? শঙ্কর অরবিটালেও হবে, বিশুদ্ধ অরবিটালেও হবে। কিন্তু পাই বন্ধনের ক্ষেত্রে কি বলা হয়েছে? পাই বন্ধনের ক্ষেত্রে খেয়াল করো, পাই বন্ধনের এটা হচ্ছে এস অরবিটালেও হবে না, শঙ্কর অরবিটালেও হবে না। এস অরবিটালেও হবে না, শঙ্কর অরবিটালেও হবে না। একটু খেয়াল করো, এই এস অরবিটালেও হবে না, শঙ্কর অরবিটালেও হবে না। আচ্ছা তাহলে তোমরা একটু বলো তো, যদি এটা এস অরবিটালেও না হয় আর যদি শঙ্কর অরবিটালে না হয়, তাহলে হবে কোথায়? বলো দেখি, পাই বন্ধন কোথায় হবে? যদি এস অরবিটালেও না হয়, যদি শঙ্কর অরবিটালেও না হয়, তাহলে কোথায় হবে? আচ্ছা হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, সেটা হচ্ছে পিডিএফ। পিডিএফ, হ্যাঁ, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, তাহলে এগুলোতে কি হবে? পাই বন্ধন হবে। ওকে, সো আমরা জেনে ফেললাম কোথায় সিগমা বন্ধন হয়, কোথায় সিগমা পাই বন্ধন হয়। ওকে, আমরা এটা একটু জেনে ফেললাম। আচ্ছা এবারে আসো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, দেখি তোমরা কেমন আনসার করতে পারো। বলো দেখি, এটা হচ্ছে মিথানল, তাই না? এই মিথানলের মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে তোমরা কি জানো? বলো দেখি। হ্যাঁ বলো দেখি, এবিসিডি বলতে পারো, 5 6 7 বলতে পারো। হ্যাঁ অনেকে বলছো 4টা, অনেকে বলছো 5টা, অনেকে 6টা, মানে সব রকমের অ্যান্সারে আসতেছে। আচ্ছা তাহলে আসলে প্রকৃত অ্যান্সার কি? সো আমরা একটু জানার চেষ্টা করি আসলে এটার অ্যান্সার কি। এটার অ্যান্সার হচ্ছে, দেখো কোন একটা যৌগে যখন তোমাকে সিগমা বন্ধনের সংখ্যা বের করতে বলবে, তখন তোমাকে কি করতে হবে জানো? তোমাকে হচ্ছে যে এর মোট পরমাণু বের করতে হবে এবং সেখান থেকে এক বাদ দিতে হবে। একটু খেয়াল করো, এই যে যৌগটা, এই যৌগটার নাম কি তোমরা জানো? বলো দেখি, এটা কি? C2H6, এটাকে কি বলে? C2H6 এটাকে কি বলে বলো দেখি? এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ইথেন। হ্যাঁ তোমরা সঠিক বলেছো, এটা হচ্ছে ইথেন। এখন এটার মধ্যে কয়টা পরমাণু আছে বলো তো? এটার পরমাণু হচ্ছে মোট 8টা। সো আমরা যদি 8 থেকে একবার দিই তাহলে কত পাচ্ছি? 7টা। তাহলে এখানে কয়টা সিগমা বন্ধন আছে? এখানে হচ্ছে 7টা সিগমা বন্ধন আছে। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে টোটাল পরমাণুর সংখ্যা থেকে আমরা কি বলবো? আমরা হচ্ছে এক বাদ দিব, তাহলে আমরা কি পেয়ে যাবো? আমাদের সিগমা বন্ধনের সংখ্যা পেয়ে যাবো। তাহলে এবার বলো দেখি, এই যে CH3OH, এইটাতে কয়টা সিগমা বন্ধন আছে? বলো দেখি কয়টা সিগমা বন্ধন আছে, এবার বলো দেখি। 5টা 5টা 5টা। ওকে ভেরি গুড, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে যেহেতু 6টা পরমাণু আছে, 6 থেকে একবার দিলে এখানে কত পেয়ে যাচ্ছে আমরা? 5। তাহলে এখানে কয়টা পরমাণু আছে? 5টা পরমাণু আছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার আসো কার্বনের সংকরায়ন। আমরা কিন্তু অলরেডি বলেছি কার্বনের কয় ধরনের সংকরায়ন হয় বলো তো? জৈব যৌগে কার্বনের কয় ধরনের সংকরায়ন হয়? বলো দেখি। 3 ধরনের। হ্যাঁ 3 ধরনের, আমরা অলরেডি বলেছি কি, sp2 sp3, তাই না? এই 3 ধরনের সংকরায়ন হয় কার্বনে। আচ্ছা এখন দেখো, আমাদের এই সংকরায়ন নিয়ে তোমাদের হচ্ছে ফার্স্ট পেপারে অনেক ডিটেলস আলোচনা
হওয়ার কথা, ইতিমধ্যে হয়তো বা তোমাদের C2 C3 লেকচার হয়ে গেছে বা এই ধরনের আলোচনাগুলো হয়ে গেছে। সো আমরা এগুলো আর রিপিট করবো না, তোমরা সেখানে আবার রিভিশন করে ফেলবা এই টপিকটা, ঠিক আছে? আর এই ছকটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ছকের প্রতিটা টপিক থেকে প্রতিটা ওয়ার্ড থেকে প্রশ্ন করার সুযোগ আছে, যে SP2 এর এস এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট, পি এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট, এখানে বন্ধন কোণ কত, বা তারপর হচ্ছে বন্ধন দূরত্ব কত, আকৃতি কেমন, সবগুলো থেকে প্রশ্ন করার সুযোগ আছে। সো এগুলো যেহেতু তোমাদের পড়া হয়ে গিয়েছে ফার্স্ট পেপারে, সো আমরা এটা রিপিট করছি না, আমরা পরের টপিকে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা এবারে আসো সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা সমগোত্রীয় শ্রেণী, হ্যাঁ অনেকে বলছো মুখস্থ করতে হবে কিনা, এখানে বিষয়গুলো খুব সহজ, হ্যাঁ এগুলো মুখস্থ আসলে তুমি যদি কয়েকবার চোখ বুলাও তাহলে এমনিই মুখস্থ হয়ে যাবে, তো এগুলো নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই, তবে হ্যাঁ মুখস্থ করতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আজান দিচ্ছে, আমরা হচ্ছে একটু পরে নামাজের সময় দিব, তোমাদের কোনো সমস্যা নেই, কোনো চিন্তার কারণ নাই। আচ্ছা আচ্ছা এবার আসো সমগোত্রীয় শ্রেণী। হ্যাঁ সমগোত্রীয় শ্রেণী, দেখো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ এর সংজ্ঞার মধ্যেই এর বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, এর পরিচয়ের মধ্যেই আমাদের বৈশিষ্ট্যগুলো দেয়া আছে। এই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু খুব সহজেই প্রশ্ন চলে আসতে পারে যে নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য নয়। সো আমাদের তাহলে কি করতে হবে, খুব সুন্দর করে ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়তে হবে, তাই না? সো দেখো, তো আমরা কিভাবে পড়বো সমগোত্রীয় শ্রেণী, এটা মানে কি? সমগোত্র মানে কি? একই গোত্র মানে একই পরিবার, তাই না? একই পরিবারের মধ্যে লোকজনের মধ্যে কি থাকে, মিল থাকে অনেক, তাই না? তাদের চাল চলন বলো, তাদের চেহারা সুরত বলো, হ্যাঁ আচার আচরণ সবগুলোতে মোটামুটি মিল থাকে। সো সমগোত্রীয় শ্রেণী মানে সমগোত্রীয় শ্রেণী মানে এই শ্রেণীতে তোমার হচ্ছে কি থাকবে, এর যে সদস্যরা এদের মধ্যে অবশ্যই কিছু না কিছু বৈশিষ্ট্য মিল থাকবে। সেই মিলগুলা কি? দেখো এখানে কিছু কিছু বৈশিষ্ট্য একই রকমের থাকবে। কি রকম? দেখো একই রকমের কার্যকরী মূলক থাকবে। কি থাকবে? একই রকমের কার্যকরী মূলক। আর কি থাকবে? একই রকমের সাধারণ সংকেত থাকবে, একই রকমের রাসায়নিক ধর্ম থাকবে। তাহলে তিনটা ধর্ম একই রকমের থাকবে, কি কি? কার্যকরীমূলক, সাধারণ সংকেত, রাসায়নিক ধর্ম। এখানে খেয়াল করো, এই যে একটা সিরিজ আমরা দেখতে পাচ্ছি, এই সিরিজের মধ্যে সবার মধ্যে একই রকমের কার্যকরীমূলক আছে, দেখছো? এই যে OH 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 এগুলো কি কার্যকরীমূলক, তো সবার মধ্যে দেখছো একই রকমের কার্যকরীমূলক। আচ্ছা আবার কি একই সাধারণ সংকেত। সাধারণ সংকেত মানে কি? সাধারণ সংকেত মানে হচ্ছে এমন একটা সংকেত যেই সংকেত দিয়ে আমরা হচ্ছে মানে এই শ্রেণীর সকল সদস্যকে এক কথায় প্রকাশ করতে পারি। যেমন মনে করি ইথেনের কথা বলি, হ্যাঁ ইথেন মানে হচ্ছে অ্যালকেন, অ্যালকেনকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করতে পারি? CnH2n, H2n+2, এই একটা ফর্মুলা দিয়ে আমরা অ্যালকেনের যত সদস্য আছে সবগুলোকে এক কথায় প্রকাশ করতে পারি, তাই না? এগুলোকে বলা হচ্ছে সাধারণ সংকেত। তো কি হবে? এদের একই রকমের সাধারণ সংকেত হবে, তাই না? আচ্ছা তারপরে কি হবে? একই রকমের রাসায়নিক ধর্ম থাকবে। রাসায়নিক ধর্ম একই রকম মানে কি? মানে হচ্ছে মনে করো এই যে মিথানল, মিথানলে যে বিক্রিয়া হবে, এই ইথানলেরও একই রকমের বিক্রিয়া হবে, তারপর প্রোপানলেরও একই রকম বিক্রিয়া হবে, বিউটানলেরও একই রকম বিক্রিয়া হবে। তার মানে এদের বিক্রিয়াগুলো কি হবে? মোটামুটি একই রকমের হবে, তাই না? তাহলে এদের রাসায়নিক ধর্ম কি হবে? একই রকম। আচ্ছা সমগোত্রীয় শ্রেণী বলে তো সবগুলো বৈশিষ্ট্য এক হতে পারে না, কিছু না কিছু বৈশিষ্ট্য তো ভিন্ন হবে, তাই না? কি সেটা? দেখো কিছু না কিছু তো পার্থক্য থাকবে। কি সেটা? দেখো একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। মিথিলিন মূলকের পার্থক্য কিসের পার্থক্য? মিথিলিন মূলকের পার্থক্য। দেখো মিথিলিন মূলক জিনিসটা আসলে কি? মিথিলিন মূলক জিনিসটা হচ্ছে CH2, এটাকে আমরা বলি কি? মিথিলিন মূলক, তাই না? আচ্ছা এই যে মিথিলিন মূলক আমরা বললাম, এই মিথিলিন দেখো প্রতিটা যৌগে একটা করে মিথিলিন মূলক বেড়ে যাচ্ছে, দেখছো? এই মিথিলিন মূলক বেড়ে গেছে, এই যে একটা মিথিলিন মূলক বেড়েছে, এভাবে পাশাপাশি দুটো যৌগের মধ্যে কিসের পার্থক্য থাকবে? মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, ঠিক আছে? তাহলে কিসের পার্থক্য থাকবে? একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। আর কি থাকবে? লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কয়েকটা সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকবে। কি থাকবে? কয়েকটা সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকবে। সাধারণ প্রস্তুত পদ্ধতি মানে কি? এমন কিছু প্রস্তুত পদ্ধতি থাকবে যেগুলো দিয়ে ওই শ্রেণীর সকল সদস্যকে আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে প্রস্তুত করতে পারবো। যেই বিক্রিয়া দিয়ে প্রস্তুত পদ্ধতিতে আমরা মিথানল প্রস্তুত করতে পারবো, একই বিক্রিয়া দিয়ে আমরা হচ্ছে ইথানল, তার প্রোপানল, বিউটানল এগুলো মোটামুটি প্রস্তুত করে ফেলতে পারবো। সো তাহলে এরকম কয়েকটা সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকতে হবে। তাহলে আমরা কি কি পেলাম? সমগোত্রীয় শ্রেণীর একই রকমের কি থাকবে? কার্যকরীমূলক থাকবে, একই রকমের সাধারণ সংকেত থাকবে, একই রকমের রাসায়নিক ধর্ম থাকবে। আর কি পার্থক্য থাকবে? একটা মিথিলিন মূলকের পার্থক্য, আর কয়েকটি কি থাকবে? সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকবে। আচ্ছা এখানে যে জিনিসটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে যে একই রাসায়নিক ধর্ম থাকবে কিন্তু একই ভৌত ধর্ম থাকবে না। একই ভৌত ধর্ম থাকবে না। একই ভৌত ধর্ম থাকবে না মানে কি? যে মনে করো অ্যালকেনের ক্ষেত্রে মিথেন হচ্ছে গ্যাস, কিন্তু পেন্টেন, হেক্সেন, হেপটেন এগুলো কিন্তু গ্যাস না, এগুলো কি তরল। আরো যদি আমরা উপরে চলে যাই তাহলে কি পাবো? একটা পর্যায়ে আমরা কঠিন অ্যালকেন পাবো। তার মানে কি? তাদের ভৌত বৈশিষ্ট্যগুলো কিন্তু এক হচ্ছে না। তো সমগোত্রীয় শ্রেণীর রাসায়নিক ধর্ম এক হতে পারে কিন্তু ভৌত ধর্ম কি এক হবে? ভৌত ধর্ম কিন্তু এক হবে
না, ভৌত ধর্ম এক হবে না। ঠিক আছে, তাহলে রাসায়নিক ধর্ম একই, কিন্তু ভৌত ধর্ম এক হবে না, এটা খুব ভালো করে মনে রাখবা। ওকে, তাহলে আমাদের সমুদ্র শ্রেণী সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এবার আসো কার্যকরীমূলক। কার্যকরীমূলক জিনিসটা কি? এটা হচ্ছে একটা অণুর একটা বিশেষ পরমাণু, একটা অণুর বিশেষ পরমাণু বা মূলক, এই বিশেষ পরমাণু মূলক কি থাকবে? এটা যৌগের মধ্যেই থাকবে। দেখো এখানে দেখো, আমরা যদি বলি যে এই সবগুলোর মধ্যে কি আছে, এই যে হাইড্রোক্সিল মূলক, এটা কি? এটা হচ্ছে এই যৌগের কার্যকরী মূলক। এটা কি? এই অণুর মধ্যেই একটা একটা পরমাণু, একটা মূলক। ঠিক আছে, আচ্ছা এখন এটার কাজ কি? এটা দুইটা কাজ। একটা হচ্ছে যে তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, তারপর হচ্ছে সমগোত্র শ্রেণী পরিচায়ক হয়। তাহলে কি এর কাজ দুইটা? প্রথম হচ্ছে যে এর রাসায়নিক বিক্রিয়াগুলো কেমন হবে এটা নিয়ন্ত্রণ করবে, আরেকটা কাজ কি? সমগোত্র শ্রেণী পরিচায়ক। যেমন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হাইড্রোক্সিল মূলকগুলো, এগুলো দেখেই আমরা বুঝতে পারছি এই সবগুলো যৌগ হচ্ছে কি অ্যালকোহলীয় শ্রেণী, তাই না? তো আমরা কি করতে পারি? কার্যকরী মূলক দেখে এদের রাসায়ন মানে সমগোত্রী শ্রেণী পরিচয় পাই। আর এই যৌগগুলোর তোমার রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে কে? এই কার্যকরী মূলক। ঠিক আছে, যৌগগুলোর রাসায়নিক বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করবে? কার্যকরীমূলক নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এবার আসো যে এই যে সমগোত্রী শ্রেণী এবং কার্যকরীমূলক আমরা পড়লাম, এখান থেকে আসলে কিভাবে প্রশ্ন আসবে। দেখো আমাদের এখানে একসাথে প্রতিটা সমগোত্রী শ্রেণীর অনেকগুলো করে তোমার কি দেয়া আছে? কার্যকরীমূলক দেয়া আছে। তো এখানে আমরা স্লাইডে খুব বেশি কিছু নিয়ে আসি নাই। তো তোমরা কি করবা? ডাইজেস্টে সমগোত্রী শ্রেণী এবং কার্যকরীমূলকের যে লিস্টটা দেয়া আছে, চার্টটা দেয়া আছে, সেটা তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে, এখান থেকে কি পড়বা? এই যে সমগোত্রী শ্রেণীর নাম পড়বা এবং এদের কার্যকরীমূলকের সংকেতটাকে এটা পড়বা। কেন পড়বা? কারণ এখান থেকে অলরেডি মেডিকেলে প্রশ্ন আসছে। কিরকম প্রশ্ন আসছে দেখো, তোমাদেরকে যদি বলি, আচ্ছা বলো তো যে নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত? বলো দেখি তোমরা পারো কিনা। কার্যকরী মূলকের, হ্যাঁ হ্যাঁ অনেকে বলছো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, COOH। হ্যাঁ, এখানে 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি কার্যকরী মূলকের সংকেত। কার কার্যকরী মূলক? কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে মেডিকেল থেকে এভাবে প্রশ্ন কিন্তু অলরেডি আসছে। এখান থেকে অলরেডি মেডিকেলে 2বার প্রশ্ন আসছে, মেডিকেল অ্যাডমিশনে আর ডেন্টাল অ্যাডমিশনে প্রশ্ন আসছে। তো খুব ইম্পর্টেন্ট একটা ছক। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে খুব বেশি কঠিন প্রশ্ন করার কোনো সুযোগ নাই। প্রশ্ন কি হতে পারে? নিচের কোনটি কার্যকরীমূলক কোনটি? ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক কোনটি, কিটোনের কার্যকরীমূলক কোনটি, এছাড়া আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, তো এইভাবেই প্রশ্নগুলো আসতে পারে। তো তোমরা একটু গুরুত্ব সহকারে এই ছকটা পড়ে ফেলবা আশা করি। ঠিক আছে, আচ্ছা এখন আসো, হ্যাঁ আমরা কিছুক্ষণ পরেই নামাজের বিরতি দিব। আচ্ছা, এর আগে আমরা ছোট্ট একটা টপিক শিখে ফেলি। হ্যাঁ, আচ্ছা সেটা হচ্ছে দেখো, আমরা কার্যকরী মূলক বললাম, তো আমাদের অনেকগুলো কার্যকরী মূলক আছে। সেই কার্যকরী মূলকগুলো একটা ক্রম অনুসরণ করে। ঠিক আছে, একটা ক্রম অনুসরণ করে। কিরকম ক্রম? দেখো এখানে ছকে দেখো অনেকগুলো কার্যকরী মূলক দেখতে পাচ্ছ, তাই না? দেখো উপরে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর সালফোনিক, এগুলো কিন্তু ক্রমানুসারে সাজানো আছে। এই ছকের তাৎপর্য কি? এই ছকের তাৎপর্য হচ্ছে যার অবস্থান যত উপরে তার সক্রিয়তা তত বেশি। তাহলে এখানে উপরে কি আছে? কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এখানে সবচেয়ে সক্রিয় কে? কার্বক্সিলিক অ্যাসিড। আর এখানে সবচেয়ে নিচে কে আছে? নিচে হচ্ছে অ্যালকেন, তাহলে সবচেয়ে নিষ্ক্রিয় কে? নিষ্ক্রিয় হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, তাহলে সক্রিয়তা কার বেশি? কার্বক্সিলিক অ্যাসিডের। আর নিষ্ক্রিয়তা কার বেশি? অ্যালকেনের। আর এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্নটা আসতে পারে এইভাবে, তোমরা একটু বলো দেখি যে নিচের কোনটি অধিক সক্রিয় কার্যকরী মূলক? আমি তোমাদেরকে অপশন দিচ্ছি, অ্যালডিহাইড, বলো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থাইল, কোনটা অধিক সক্রিয় কার্যকরী মূলক বলো তো? অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থাইল, এগুলোর মধ্যে কোনটা অধিক সক্রিয় কার্যকরী মূলক? হ্যাঁ, 6 নাম্বারটা অ্যালডিহাইড। কেন? কারণ হচ্ছে এর অবস্থান অন্যদের উপরে। সো এরকম প্রশ্ন কিন্তু মেডিকেলে আসতে পারে। হ্যাঁ, সো আমাদের যদি এরকম প্রশ্ন অ্যান্সার করতে হয় তাহলে কি করতে হবে? এই ছকটা পুরোটা মুখস্থ করতে হবে, তাই না? তোমরা কি পারবা এটা মুখস্থ করতে? বলো দেখি পারবা কিনা, বলো বলো, পারবা? হ্যাঁ অনেকে পারবে, অনেকে পারবে, কিন্তু অনেকের কষ্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা চলো দেখি আমরা একটা নেমোনিক্স দিয়ে এটা মনে রাখা যায় কিনা। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে, নামগুলো তো মনে রাখতেই হবে, ক্রমানুসারে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা একটা সূত্র দিয়ে এই সবগুলো নাম ক্রমানুসারে মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা একটা সূত্র দিয়েছি, তোমরা এটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। সেটা কি? কাশা হলো আশা, আলো কত আলো, তাই আমার 231 ভালো। উল্টাপাল্টা কিছু, তাই না? কোনো মিনিং নাই, কিন্তু অনেক ছন্দ মিল আছে। আচ্ছা, তাহলে কাঁসা হলো আশা, আলো কত আলো, তাই আমার 231 ভালো। আচ্ছা, এটা দিয়ে আমরা কি করবো? আমরা হচ্ছে কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমটা মনে রাখবো। ঠিক আছে, দেখো সিরিয়ালি সবগুলো সাজানো আছে, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপর সায়ানাইড তোমার মনে রাখবে নাইট্রাইল, সায়ানাইডের আরেকটা নাম হচ্ছে নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, থায়োলামিন, এগুলো সবগুলো পড়ে ফেলবা। হ্যাঁ, সবগুলো ইন্ডিকেশন দেওয়া আছে, তোমরা একটু পড়ে ফেলবা কষ্ট করে, আমরা এখানে রিপিট করছি না। আচ্ছা, এখানে যেটা পড়বে আরেকটা, সেটা হচ্ছে যে 2 3 1। হ্যাঁ, 2 3 1 দিয়ে কি বোঝানো হয়েছে? তাই আমার 231 ভালো। 2 3 1 মানে কি? আমরা এখানে বন্ধন সংখ্যা নিয়ে আসছি। কিরকম? অ্যালকিনের বন্ধন সংখ্যা কয়টা বলো তো? 2টা বন্ধন। অ্যালকাইনের কয়টা? 1 2 3, 3টা বন্ধন। অ্যালকেনের কয়টা? একটা। সো
2 3 1, তাহলে আমরা কি বলতে পারি এই 2 মানে হচ্ছে অ্যালকিন, 3 মানে হচ্ছে অ্যালকাইন এবং 1 মানে হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখবো, কি এভাবে আমরা কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমটা মনে রাখবো। তোমরা আবার একটু রিভিশন করে নাও, তো নিজের মতো করে রিভিশন করে নাও। আমরা এখনই নামাজের বিরতি দিব, আর নামাজ থেকে এসে আমরা হচ্ছে একটা পোল চালু করব। ঠিক আছে, আমাদের নামাজের বিরতি এখন শুরু হবে, আর তোমরা এই ফাঁকে এই সূত্রটা একটু রিভিশন করে নাও। কাশা হলো আশা, আলো কত আলো, তাই আমার 231 ভালো। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আজকে ক্লাসে আমাদের পড়াগুলো কমপ্লিট করে ফেলা। ঠিক আছে, সো সো ঠিক আছে, আমরা একটু বিরতি দিচ্ছি তোমাদের 10 মিনিটের। তোমরা তোমরা নামাজ শেষে এসে, নামাজের বিরতি শেষে এসে আহ পোলের অ্যান্সার করবে। ঠিক আছে, সো দেখা যাক নামাজ পড়তে পড়তে তোমরা হচ্ছে পোলের পড়াশোনাগুলো ভুলে যাও কিনা। ঠিক আছে, আমরা এখানে স্টপ করে দিচ্ছি আপাতত। বাচ্চারা তোমাদের 10 মিনিটের বিরতি, অনেকে জানতে চাইছে কয় মিনিট। 10 মিনিটের বিরতি, 3:55 শুরু হয়েছে, 4:05 আবার শুরু হবে ইনশাল্লাহ।
আমরা কথা বলতেছি না, তাই কথা শোনা যাচ্ছে না। এখনই আবার ক্লাস শুরু হবে, একটু অপেক্ষা করো। আচ্ছা, আমরা আবার শুরু করছি। তো আমরা এই পর্যন্ত পড়ে ফেলছি, তাই না? তো তোমরা আশা করি সবাই বিরতির পর আমাদের সাথে যুক্ত হয়েছো। আচ্ছা, এবারে আমাদের একটা পোল আসবে, হ্যাঁ, দেখি তোমাদের মনে আছে কিনা। হ্যাঁ, আমরা পোল দিচ্ছি তোমাদের জন্য, দেখো দেখি মনে আছে কিনা। আমরা যতটুকু পড়লাম কতটুকু মনে আছে দেখি তোমাদের। প্রথম প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটির কার্যকরীমূলক সঠিক? হ্যাঁ, দেখো এখানে কি দেয়া আছে, কিটোন, এস্টার, জৈব অ্যাসিড, নাইট্রাইল। আশা করি তোমরা এটা পারবা। আর এরপরেরটা কি, বাকিবল সম্পর্কে সঠিক নয় কোনটি? আমরা বাকিবল সম্পর্কে অনেক সময় নিয়ে পড়ার চেষ্টা করেছি, তো আশা করি তোমরা ওটা অ্যান্সার করতে পারবা। ঠিক অ্যান্সার, দেখা যাক কি হয়। করতে থাকো, দ্রুত অ্যান্সার করতে থাকো। আচ্ছা, ঠিক আছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু পরে শেষ করব। তোমরা দ্রুত করতে থাকো, করতে থাকো। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লোজ করে দিচ্ছি, এখন অনেকক্ষণ হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখি তোমাদের রেজাল্টটা কেমন, তোমরা কেমন করলা। এই যে দেখো, তোমরা কি অ্যান্সার দিয়েছো। এক নাম্বার হচ্ছে কি, নিচের কোনটি কার্যকরীমূলক সঠিক, তাই না? কিটোন, সিও, এটা সঠিক অ্যান্সার। বাকিগুলো কি মিলছে না, এস্টার, জৈব অ্যাসিড, নাইট্রাইল, এগুলো ভুল অ্যান্সার। ওকে, আচ্ছা, বাকিবল সম্পর্কে সঠিক নয় কোনটি? 60, হ্যাঁ আমরা জানি বাকিবলের বৈশিষ্ট্য হচ্ছে 60টা কার্বন থাকবে, এটা সঠিক। তারপরে হচ্ছে যে গম্বুজাকৃতি, এটাও সঠিক। আণবিক ভর 720, এটাও সঠিক। কিন্তু সঠিক নয় কোনটা, কার্বন পরমাণু sp3 সংকরণ। আমরা জানি বাকি বলে কার্বন পরমাণুর কি সংকরণ থাকে, sp2 সংকরণ থাকে, তাই না? আচ্ছা, সো তাহলে এখানে ভুল অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, 2 নাম্বারটা। ওকে, ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদেরকে অভিনন্দন, যারা ভুল অ্যান্সার দিয়েছো তাদেরকেও অসংখ্য অভিনন্দন। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পোলের অ্যান্সার। এবারে চলে আসি আমরা জৈব যৌগের নামকরণ, তাই না? আচ্ছা, জৈব যৌগের নামকরণ কি? দেখো, আমাদের সবারই তো নাম আছে, তাই না? আমাদের প্রতিটা মানুষেরই কোনো না কোনো নাম আছে। কেন এই নামের প্রয়োজন, কেন? কারণ অসংখ্য মানুষ, এই কোটি কোটি মানুষের মাঝে আমাদের নিজেদের পরিচয় জানার জন্য, পরিচিত হওয়ার জন্য আমাদের কি দরকার, আমাদের নামের প্রয়োজন হয়। ঠিক একই রকম আমাদের জৈব যৌগের সংখ্যা তো অনেক অনেক বেশি, তাই না? আমাদের অনেক জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। কত বলো তো? জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 80 লাখ, তাই না? তো এত এত যৌগের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যৌগটা কিভাবে বের করব? তাহলে অবশ্যই তার কোনো নাম বা কোনো পরিচয় থাকা উচিত, তাই না? সো এই জন্য আমাদের কি করতে হয়, জৈব যৌগের নামকরণ করতে হয়। দেখো, আমাদের জৈব যৌগের নামকরণে 3টা পদ্ধতি আছে। কয়টা আছে? 3টা। কি কি সেগুলা? তাড়াতাড়ি এখানে মুখস্থ করে ফেলো। হ্যাঁ, দেখো তোমরা দেখতে পাচ্ছ, সাধারণ বা প্রচলিত পদ্ধতি, উদ্ভূত বা জাতক। তোমরা নিজেরা নিজের একটু পড়তে থাকো যেন এখানে মুখস্থ হয়ে যায়। জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। তাহলে কি কি পদ্ধতি? সাধারণ বা প্রচলিত, উদ্ভূত বা জাতক, আর একটা কি, জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। ঠিক আছে, তোমাদের কাছে এখন একটু জানতে চাই, আচ্ছা বলো তো, এদের মধ্যে আধুনিক নামকরণ পদ্ধতি কোনটা? আধুনিক নামকরণ পদ্ধতি কোনটা, 1, 2 নাকি 3, কোনটা হবে বলো দেখি। হ্যাঁ, তোমরা তো সবাই জানো দেখি, মাশাআল্লাহ, তোমরা সবাই জানো যে জৈব যৌগের নামকরণের আধুনিক পদ্ধতি হচ্ছে জেনেভা পদ্ধতি বা ইউপ্যাক পদ্ধতি। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এর মধ্যে আমাদের উদ্ভূত বা জাতক বা জেনেভা পদ্ধতি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা জানবো সাধারণ বা প্রচলিত নিয়ম সম্পর্কে কিছু জিনিস। ঠিক আছে, দেখো, সাধারণ পদ্ধতিতে নামকরণ আমরা কিভাবে করি,
এখানে যে সাধারণ পদ্ধতিতে নামকরণ আমরা করি হয় আবিষ্কারকের নাম অনুসারে বা হচ্ছে এটা কোথায় পাওয়া যায় এটা নাম অনুসারে বা এর কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, ঠিক আছে। এখন এখানে খেয়াল করে কয়েকটা উদাহরণ দেয়া আছে সাধারণ পদ্ধতিতে নামকরণে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের কবির স্যারের বই আছে, আর তোমরা ডাইজেস্টে পাবা, ঠিক আছে। আর স্লাইডটা তো আছে, এখান থেকে পড়ে ফেলতে পারবা। তো কি কি সেগুলো দেখো। ফর্মিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায়, এটার নাম ফর্মিক অ্যাসিড কেন, কারণ হচ্ছে এটা পিঁপড়ায় পাওয়া যায় আর পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা। তারপর হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে ভিনেগারে পাওয়া যায় আর এর ভিনেগারের ল্যাটিন নাম হচ্ছে অ্যাসিটাম। ঠিক একইভাবে প্রোপায়োনিক অ্যাসিড এটা চর্বিতে পাওয়া যায়, বিউটারিক অ্যাসিড মাখনে পাওয়া যায়। সো আমরা এখান থেকে কি পড়বো, এখান থেকে পড়বো হচ্ছে যে কোনটা কোথায় পাওয়া যায়, তাই না, কোনটা কোথায় পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড কোথায়, পিঁপড়ায়, অ্যাসিডিক অ্যাসিড ভিনেগারে, প্রোপায়োনিক অ্যাসিড চর্বিতে, বিউটারিক অ্যাসিড মাখনে। এভাবে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে যে ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বা পিঁপড়ায় কোন অ্যাসিড পাওয়া যায়, তাই না, ভিনেগারে কোন অ্যাসিড পাওয়া যায়, এভাবে প্রশ্ন আসতে পারে। সো আমরা কি করতে পারি, এভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, একজন বলছে যে ইউরিয়া কোথায় পাওয়া যায়, ইউরিনে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের হাজারি স্যারের বইয়ে ইনফরমেশনটা আছে, সেটা কি ইউরিয়া পাওয়া যায় কোথায়, ইউরিনে পাওয়া যায়, আমাদের ইউরিনে ইউরিয়া পাওয়া যায়। ওকে, আচ্ছা এখন আসো এই যে ফর্মিক অ্যাসিড, তোমরা বলো তো এই ফর্মিক অ্যাসিড এটার আরেকটা নাম আছে, তোমরা কি সেটা জানো? ফর্মিক অ্যাসিডের আরেকটা নাম দেখো, ফর্মিক অ্যাসিডের সংখ্যাটা অনেক চমৎকার, তাই না, HCOOH। আচ্ছা, এখন এই ফর্মিক অ্যাসিডের আরেকটা নাম আছে, সেই নামটা কি বলো দেখি। হ্যাঁ, অনেকে বলছো সেটা হচ্ছে যে মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, মিথানোয়িক অ্যাসিড, আচ্ছা কেউ কেউ বলছে কার্বক্সিলিক অ্যাসিড। এখানে যা আছে সবই তো কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড গুলোকে সবগুলোকে একসাথে যে কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফর্মিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড, এটা কোনোভাবেই ভোলা যাবে না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নামকরণ শেষ করে ফেললাম। এবার আসো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়বো আমাদের জৈব রসায়নে, সেটা হচ্ছে যে জৈব যৌগের সমানুতা। এটা খুবই ইম্পর্টেন্ট, কেন, কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি শিখবো, দেখো সমানুতা জিনিসটা আসলে কি। দেখো তোমাদের কি মনে আছে যে আমাদের জৈব যৌগের প্রাচুর্যতার কয়টা কারণ ছিল, বলো দেখি, তোমাদের মনে আছে কয়টা কারণ ছিল জৈব যৌগের প্রাচুর্যতার? হ্যাঁ, তিনটা কারণ ছিল, তার মধ্যে কিন্তু আমরা দুইটা শিখে ফেলছি, একটা হচ্ছে ক্যাটেনেশন, একটা হচ্ছে পলিমারকরণ। এখন আমরা কি শিখবো, সমানুতা শিখবো, ঠিক আছে। সমানুতা কি, সমানুতা হচ্ছে মনে করো কোনো যৌগের আণবিক সংকেত একই, হ্যাঁ, কয়েকটা যৌগের আণবিক সংকেত যদি একই হয় কিন্তু তার গঠনটা ভিন্ন হয়, তখন আমরা তাকে কি বলবো, সমানুতা বলবো, ঠিক আছে। আর এই পরমাণু, এই অণুগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হচ্ছে সমাণু, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে কি পড়বো, সমাণুর প্রকারভেদ পড়বো, সমানুতার প্রকারভেদ। সমানুতা কয় প্রকার, সমানুতা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার, দুই প্রকার, গাঠনিক আর একটা কি ত্রিমাত্রিক, গাঠনিক আর ত্রিমাত্রিক সমানুতা, তাই না। আচ্ছা, তাহলে এই যে গাঠনিক সমানুতা, এটা আবার কয় প্রকার, এটা হচ্ছে 5 প্রকার। কি কি সেগুলা, 1 2 3 4 5। তার মানে কি, এগুলো হচ্ছে চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক, মেটামরিজম, টটোমারিজম। এই 5টা হচ্ছে কি গাঠনিক সমানুতার প্রকারভেদ। আর ত্রিমাত্রিক সমানুতা এটা হচ্ছে কি ধরনের, কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে কি আলোক সক্রিয় সমানুতা, ঠিক আছে। সো এখানে আমাদের মনে রাখতে হবে খুব ভালো করে যে গাঠনিক সমানুতা 5 প্রকার। অনেকে এখানে একটু গোলমাল করে ফেলে, যদি বলা হয় যে সমানুতা কয় প্রকার, অনেকে অ্যান্সার করে 5 প্রকার, কিন্তু সমানুতা আসলে 2 প্রকার, গাঠনিক সমানুতা হচ্ছে 5 প্রকার, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে গাঠনিক সমানুতা আমরা গুলো বললাম, তোমরা কি এই গাঠনিক সমানুতার 5টি প্রকার এক নিঃশ্বাসে বলে ফেলতে পারো? কে কে পারো বলো দেখি। হ্যাঁ, অনেকেই পারে, অনেকেই পারে, অনেকেই পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা সহজ একটা ছন্দ শিখবো, এটার মাধ্যমে আমরা কি করব, আমরা হচ্ছে এটা এক নিঃশ্বাসে বলে ফেলার চেষ্টা করবো। সেটা কি, COCMT, COCMT, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখতে পারো। বা অনেকে এভাবে মনে রাখে কম টাকা, ঠিক আছে, COMTK, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো যেভাবে খুশি। তাহলে আমি কি করব, আমরা এক নিঃশ্বাসে ধুমধাম বলে ফেলতে পারবো গাঠনিক সমানুতার 5টি প্রকার, ঠিক আছে। তো এখন আসলে আমরা গাঠনিক সমানুতার প্রতিটা প্রকার একটু বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সেটা কি, দেখো প্রথমে চেইন সমানুতা। চেইন সমানুতা মানে কি, এখানে দেখো আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, কিন্তু গঠনটা দেখো, এটা হচ্ছে সরল রৈখিক চেন, কিন্তু এটা হচ্ছে কি শাখান্বিত চেন। সো এখানে চেইনের মধ্যে সমস্যাটা, সেই জন্য এটাকে আমরা বলছি চেইন সমানুতা। এরপরে দেখো অবস্থান সমানুতা। এখানে কি হয়, একই রকমের আণবিক সংকেত দেখতে পাচ্ছ দুইটারই, কিন্তু এর যে কার্যকরী মূলকের অবস্থান হচ্ছে এখানে 1 নাম্বার কার্বনে, আর এখানে হচ্ছে যে 2 নাম্বার কার্বনে। তার মানে কি, কার্যকরী মূলকের অবস্থানটা পরিবর্তন হয়েছে। সো আমরা কি বলতে পারি, এগুলোকে অবস্থান সমানুতা বলতে পারি। আবার আসো কার্যকরী মূলক সমানুতা। তার মানে কি, এদের আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকরী মূলক দুটো দেখো ভিন্ন রকম, এখানে অ্যালকোহল, এখানে কি ইথার। তার মানে কি, এটা কি কার্যকরী মূলক সমানুতা, একই রকমের আণবিক সংকেত কিন্তু এর কার্যকরী মূলকটা হচ্ছে ভিন্ন। আচ্ছা, এবার আসো মেটামারিজম। মেটামারিজম জিনিসটা আসলে কি, এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে দ্বিযোজিক কার্যকরী মূলক। দ্বিযোজিক কার্যকরী মূলক মানে কি, যে সকল কার্যকরী মূলকের মূলকগুলো দুইটা করে কার্বনের সাথে যুক্ত হতে পারে, যে সকল কার্যকরী মূলক দুইটা কার্বনের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে যে দ্বিযোজী কার্যকরী মূলক। কি কি আছে দ্বিযোজী কার্যকরী মূলক, কিটোন, তারপর হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আরেকটা কি আছে, ইথার আছে। এই তিনটাকে আমরা একসাথে কিভাবে মনে রাখতে,
কিভাবে কষাই দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে? তোমরা একটু ভালো করে মনে রাখো যে কষাই দিয়ে কিটোন সেকেন্ডারি অ্যামিন আর কি ইথার, নট প্রাইমারি অ্যামিন, নট প্রাইমারি অ্যামিন কি এটা সেকেন্ডারি অ্যামিন, তাহলে কিটোন সেকেন্ডারি অ্যামিন আর কি ইথার, তাই না? এগুলো হচ্ছে কি দ্বিযোজী কার্যকরী মূলক। আচ্ছা, এই ধরনের যৌগগুলো কি হয়, মানে তোমার কার্বনের উভয় পাশে যদি মানে কার্যকরী মূলকের উভয় পাশে যদি কার্বনের সংখ্যার ভিন্নতা থাকে, তাহলে সেই ধরনের সমানুতাকে আমরা বলি হচ্ছে মেটামারিজম। একটু খেয়াল করো এখানে, এখানে দেখো এই যে সিও, এটা একটা দ্বিযোজী কার্যকরী মূলক, এটা দুইটা কার্বনের সাথে যুক্ত আছে। তো এইটার উভয় দিকে দেখো কার্বনের সংখ্যার ভিন্নতা আছে, এদিকে একটা, এদিকে হচ্ছে তিনটা। ঠিক একই এই পাশের যৌগটার এখানে কিন্তু তোমার আণবিক সংকেত একই, একই রকমের কার্বন আছে, একই রকমের হাইড্রোজেন আছে, কিন্তু খেয়াল করো এই যে কার্যকরী মূলকের উভয় দিকে কিন্তু কার্বনের সংখ্যা সমান নয়, দুই দিকে দুইটা করে, তাই না? তাহলে এই যে কার্যকরী মূলকের উভয় দিকে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে যে সমানুতা হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি মেটামারিজম। মেটামারিজম কোথায় দেখা যায়? যেগুলোতে দ্বিযোজী কার্যকরী মূলক আছে সে সকল যৌগে দেখা যায়। কোথায় এগুলো আছে? কিটোন, সেকেন্ডারি অ্যামিন আর ইথার। এটাকে সংক্ষেপে কিভাবে মনে রাখবো? কষাই দিয়ে, ঠিক আছে? কিভাবে মনে রাখবো? কষাই দিয়ে, ঠিক আছে? ক্লিয়ার। আচ্ছা, এবার আসো টটোমারিজম। টটোমারিজম কি? টটোমারিজম এটাকে বলা হয় গতিশীল কার্যকরী মূলক সমানুতা। কেন গতিশীল বলা হয়? কারণ দেখো এখানে দেখো, এইটা হচ্ছে তোমার একটা কার্যকরী মূলক কিটোন, এই কিটোন কার্যকরী মূলকটা কি হয়েছে? একটা আরেকটা কার্যকরী মূলকে রূপান্তরিত হয়েছে, দেখো হাইড্রোক্সিল মূলক দ্বারা রূপান্তরিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু একটা কার্যকরী মূলক আরেকটা কার্যকরী মূলকে কনভার্ট হচ্ছে, সো যেহেতু একটা কার্যকরী মূলক আরেকটা কার্যকরী মূলকে কনভার্ট হচ্ছে, সো আমরা এটাকে কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে গতিশীল কার্যকরী মূলক সমানুতা, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা হচ্ছে যে সমানুতার আহ, সামা হ্যাঁ, আমরা হচ্ছে কি করলাম? আমরা হচ্ছে সমানুতার গাঠনিক প্রকারগুলো শিখে ফেললাম, ঠিক আছে? 5টা প্রকার। এবারে আমরা কি শিখবো? আমরা এবার শিখবো হচ্ছে জ্যামিতিক সমানুতা সম্পর্কে, ঠিক আছে? আমাদের 5টা প্রকার শেখা শেষ। এবারে আমরা জ্যামিতিক সমানুতা একটু শিখবো। খেয়াল করো, এই যে দেখো জ্যামিতিক সমানুতা চলে আসছে। দেখো জ্যামিতিক সমানুতা আসলে কি? যে সকল যৌগে তোমার হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব হবে না, সেগুলোতে কি হবে? তোমার হচ্ছে জ্যামিতিক সমানুতা দেখা যাবে। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমরা কিন্তু, হ্যাঁ তোমাদের কি মনে আছে আমরা কিন্তু হচ্ছে এক জায়গায় বলছিলাম যে অক্ষ বরাবর ঘুরতে পারে, অক্ষ বরাবর ঘুরতে পারে না। হ্যাঁ, সিগমা এবং পাই এর মধ্যে কে অক্ষ বরাবর ঘুরতে পারে বলো দেখি? কে পারে? সিগমা এবং পাই এর মধ্যে কে অক্ষ বরাবর ঘুরতে পারে? হ্যাঁ, অনেকে বলছো সিগমা, কেউ কেউ আবার পাই বলছো। না, পাই বন্ধন ঘুরতে পারে না, কে পারে? সিগমা, মানে সিঙ্গেল বন্ড, একক বন্ধন কি করতে পারে? তোমার অক্ষ বরাবর ঘুরতে পারে। কিভাবে ঘুরতে পারে একটু খেয়াল করো। এই যে দেখো, এই মনে করো এইখানে দুইটা বল একটা সিঙ্গেল অক্ষ দিয়ে পরস্পরের সাথে যুক্ত আছে, তাই না? তাহলে আমি এই লাল বলটাকে আটকে রেখে যদি এটা ধরে এইদিকে টান দিই, তাহলে এটা ঘুরবে না? হ্যাঁ, এটা কিন্তু ঘুরে যাবে। এবং ঘুরে দেখো এখানে এরা ছিল বিপরীত অবস্থানে, কিন্তু এই সবুজ বল দুটো কি হয়ে গেছে? একই অবস্থানে চলে আসছে। মানে কি, এরা এই সিঙ্গেল বন্ড বরাবর কি করতে পারে? রোটেট করতে পারে, ঘুরতে পারে, মুক্ত আবর্তন হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? সিগমা বন্ধন বা একক বন্ধনগুলো কি করে? আবর্তন ঘটায়। কিন্তু এখানে খেয়াল করো, এখানে দেখছো যে দুইটা পরস্পর দুইটা বন্ধনে যুক্ত আছে, এরা এরা পরস্পরের সাথে দুইটা বন্ধনে। এখন আমি যদি এদেরকে ঘোরাতে চাই, ঘোরাতে পারবো? পারবো না, ঠিক আছে? এখানে কি হবে? বাধা পাবে। সো এই জন্য আমরা বলছি যে মুক্ত পাই বন্ধনে কি হবে না? মুক্ত আবর্তন হবে না। হ্যাঁ, অক্ষ বরাবর আবর্তন হবে না। এখন জ্যামিতিক সমানুতার শর্তে কি বলা হচ্ছে? যে যে সকল যৌগে তোমার মুক্ত আবর্তন হবে না, সে সকল যৌগ কি হবে? সে সকল যৌগে তোমার জ্যামিতিক সমানুতা দেখা দেবে। তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে এখানে যেহেতু মুক্ত আবর্তন হচ্ছে না, তাহলে এখানে কি হবে? তোমার জ্যামিতিক সমানুতা দেখা দেবে। এখন জ্যামিতিক সমানুতা কোথায় কোথায় দেখা যায়? আসলে প্রতিস্থাপিত অ্যালকিনে দেখা যায়, আর হচ্ছে চাক্রিক জৈব যৌগ। এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবা। কোথায় দেখা যায়? প্রতিস্থাপিত অ্যালকিন। অ্যালকিন অলওয়েজ মনে রাখবে, অ্যালকিন নট অ্যালকেন, নট অ্যালকাইন। কি মনে রাখবা? অপ্রতিস্থাপিত অ্যালকিন। আরেকটা কি? চাক্রিক জৈব যৌগ। আরেকটা কি? চাক্রিক জৈব যৌগ, ঠিক আছে? প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাক্রিক জৈব যৌগ, এগুলোতে কি দেখা যায়? জ্যামিতিক সমানুতা দেখা যায়। একটু খেয়াল করো এখানে যে সকল, হ্যাঁ, জ্যামিতিক সমানুতে তোমার হচ্ছে যে এই যে প্রতিস্থাপনকারী মূলকগুলো বা পরমাণুগুলো একই দিকে অবস্থান করে, সেগুলোকে আমরা বলি হচ্ছে সিস সমাণু। এগুলোকে আমরা কি বলি? সিস সমাণু, দেখছো? আর যেগুলো হচ্ছে বিপরীত দিকে অবস্থান করে সেটাকে কি বলি? সেটাকে বলে হচ্ছে যে ট্রান্স সমাণু। তাহলে যেটা একই দিকে থাকে সেটাকে বলে হচ্ছে সিস সমাণু, আর যেটা হচ্ছে বিপরীত দিকে থাকে সেটাকে আমরা কি বলি? ট্রান্স সমাণু, ঠিক আছে? এবার বুঝতে পেরেছো? তাহলে এই পুরো স্লাইড থেকে আমরা কি পড়বো? পড়বো হচ্ছে বন্ধনের মুক্ত আবর্তন হবে। জ্যামিতিক সমানুতার শর্ত হচ্ছে বন্ধনের মুক্ত আবর্তন, সেটা কোথায় হবে? প্রতিস্থাপিত অ্যালকিনে হবে, আর একটা চাক্রিক জৈব যৌগে হবে। আর সমানুতা কয় প্রকার? জ্যামিতিক সমানুতা দুই প্রকার, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার আসো, যে এই যে আমরা সিস ট্রান্স সম্পর্কে জানলাম, সিস ট্রান্সের কিছু কিন্তু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, কি বৈশিষ্ট্য?
দেখো পুরো ছক জুড়ে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, তাই না? এতগুলো বৈশিষ্ট্য কি মনে রাখা সম্ভব? আমাদের এত এত কষ্ট করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, আমরা সহজ করে শিখবো। কিভাবে শিখবো খেয়াল করো, এখানে খেয়াল করো যে দেখো কম এবং কম, বাকি সব বেশি, দেখছো? তাহলে এই কম দুইটা মনে রাখলে তো চলতেছে, তাই না? সিস সমানুর ক্ষেত্রে গলনাঙ্ক এবং সুস্থিতি অলওয়েজ কম, ঠিক আছে? সিস সমানুর ক্ষেত্রে গলনাঙ্ক এবং সুস্থিতি অলওয়েজ কম, আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি অলওয়েজ বেশি, ঠিক আছে? তাহলে এই দুটো মনে রাখলেই তো চলতেছে যে সিট সমানুর ক্ষেত্রে গলনাঙ্ক অলওয়েজ কম, বাকিগুলো বেশি। তাহলে এই দুটো মনে রাখলে আমরা পুরো ছকটা মনে রাখতে পারবো, ঠিক আছে? এখন ঠিক একই কথা আমি যদি ট্রান্সের ক্ষেত্রে বলি, তাহলে কিভাবে বলতে হবে যে ট্রান্সের ক্ষেত্রে মানে সিসের ক্ষেত্রে যেটা কম ট্রান্সের ক্ষেত্রে কিন্তু সেটাই বেশি, দেখছো? সিসের ক্ষেত্রে যেটা কম সেটা হচ্ছে ট্রান্সের ক্ষেত্রে বেশি। তাহলে সিসের ক্ষেত্রে যদি গলনাঙ্ক সুস্থিতি কম হয়, তাহলে ট্রান্সের ক্ষেত্রে বেশি হবে কোনটা? গলনাঙ্ক এবং সুস্থিতি, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এখন একটা প্রশ্ন আসছে, দেখি তোমরা কতটুকু বুঝলা, কতটুকু মনে রাখলা। এবার দেখো একটু পোলের অ্যান্সার দাও ধুমধাম। আমরা একটা পোল ওপেন করছি, চলে আসছে তোমাদের কাছে প্রশ্ন। এবার দেখি তোমাদের কেমন মনে আছে, আমরা কতটুকু পড়লাম। বলো দেখি, ট্রান্স সমানুর ক্ষেত্রে সিসের তুলনায় বেশি কোনটি? আমরা এখনই শিখলাম, মাত্রই শিখলাম, তাই না? আচ্ছা, তারপরে নিচের প্রশ্নটা কি? হ্যাঁ, নিচের কোনটিতে মেটামারিজম ঘটে? কোথায় ঘটে বলো তো? প্রাইমারি অ্যামিন, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার, অ্যালডিহাইড, কোনটাতে ঘটে? তোমরা অ্যান্সার করতে থাকো, দ্রুত অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, তোমরা খুব সুন্দর অ্যান্সার করে যাচ্ছ, ঠিক আছে, ভেরি গুড। আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, দ্রুত অ্যান্সার করো, আমাদের হাতে সময় কম, আমরা দ্রুত শেষ করব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের পোল এন্ড করে দিচ্ছি। তোমরা সুন্দর অ্যান্সার করেছো, দেখি তোমাদের অ্যান্সার কিরকম, তোমাদের রেজাল্ট একটু দেখাই। হ্যাঁ এই যে দেখো তোমাদের রেজাল্ট শো করছে। হ্যাঁ তাহলে কি প্রথম অ্যান্সারটা, হ্যাঁ ম্যাক্সিমাম ইচ্ছো গলনাঙ্ক, হ্যাঁ এটা অবশ্যই একটা সঠিক অ্যান্সার, যে ট্রান্স সমানুর ক্ষেত্রে সিসের তুলনায় বেশি হচ্ছে গলনাঙ্ক, হ্যাঁ যেটা হচ্ছে সিসের ক্ষেত্রে কম সেটাই ট্রান্সের ক্ষেত্রে বেশি। তাহলে সিসের ক্ষেত্রে কম ছিল গলনাঙ্ক সুস্থিতি, তাহলে ট্রান্সের ক্ষেত্রে বেশি হবে কোনটা? গলনাঙ্ক সুস্থিতি। ঠিক আছে, তোমরা সবাই বেশিরভাগই অ্যান্সার দিচ্ছো, তো তোমাদের অ্যান্সার সঠিক। এরপরে আছে হচ্ছে নিচের কোনটিতে মেটামারিজম ঘটে? তোমরা এখানে অনেকেই কার্বক্সিলিক অ্যাসিড, প্রাইমারি অ্যামিন এগুলো মার্ক করেছো, কিন্তু এখানে আসলে কি হবে? ইথার, ঠিক আছে? কেন ইথার? আমরা আগে বলছি যে মেটামারিজম ঘটে তিনটা জায়গায়, একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আরেকটা হচ্ছে কি ইথার। এটাকে আমরা কিভাবে মনে রাখলাম? আমরা হচ্ছে কষাই দিয়ে মনে রাখলাম, তাই না? কি দিয়ে মনে রেখেছি? কষাই, কিটোন সেকেন্ডারি অ্যামিন, আরেকটা হচ্ছে ইথার, এটা কিন্তু সেকেন্ডারি অ্যামিন নট প্রাইমারি অ্যামিন, আরেকটা, হ্যাঁ ঠিক আছে। সো আমরা এটা দিয়ে কি করব? মনে রাখবো, ওকে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। সো আমরা একটু, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের পোল শেষ। এবার আসো, আমাদের পোলের অ্যান্সার এখানে দেয়া আছে, তো তোমরা এটা একটু মিলাই নিবে বাসায়, ঠিক আছে? এবার আসো, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের সমানতা মোটামুটি শেষ করে ফেলছি। লাস্ট একটা পয়েন্ট, একটা টপিক বাকি আছে, সেটা কি? আলোক সক্রিয় সমানতা। কি বাকি আছে? আলোক সক্রিয় সমানতা। দেখো আমরা গাঠনিক সমানতা পড়লাম, গাঠনিক সমানতার 5টা প্রকার পড়ে ফেলছি, হ্যাঁ। তারপরে জ্যামিতিক সমানতা পড়ে ফেলছি, এখন আমাদের বাকি আছে আলোক সক্রিয় সমানতা। এখন আলোক সক্রিয় সমানতা টপিকটা আসলেই একটা প্রশ্ন মাথায় আসে, আচ্ছা আলোর সাথে এর কি সম্পর্ক যে এটাকে আলোক সক্রিয় সমানতা বলা হচ্ছে, তাই না? একটা প্রশ্ন চলে আসে না? হ্যাঁ, এটা বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে এক সমতলীয় আলো কি, এক সমতলীয় আলোর তল, এটাকে কি বোঝানো হচ্ছে, এটা বলে কি বোঝানো হচ্ছে, তাই না? এক সমতলীয় আলো কি? মনে করো যে কোন একটা আলো, এখানে দেখো এই ছবিটাতে খেয়াল করো যে এই যে আলোগুলো কি হচ্ছে, চারিদিক থেকে তরঙ্গ আকারে, চারিদিক থেকে ভিন্ন দিক থেকে অনেকগুলো আলো চলে আসছে, তাই না? অনেকগুলো আলো চলে আসছে। এখন এগুলো যখন আমরা ফিল্টারের মধ্যে চালনা করলাম, দেখো মাত্র একটা তলে সীমাবদ্ধ হয়ে গেছে, দেখছো? আলোটা কয়টা তলে সীমাবদ্ধ হয়েছে? মাত্র একটা তলে আলো সীমাবদ্ধ হয়েছে। সো এরকম ভাবে যদি কোনো আলো মাত্র একটা তলে সীমাবদ্ধ হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? এক সমতলীয় আলো। তোমাদের বোঝার জন্য আরেকটু বলি, যে মনে করে আমরা একটা টর্চ লাইট জ্বালালাম, কি হবে? আমাদের আলোটা চারিদিকে ছড়িয়ে যায়, তাই না? কিন্তু তোমরা যখন, বা আমরা যখন একটা লেজার লাইট জ্বালাই বা একটা টার্গেট লাইট জ্বালাই, সেটা কি চারিদিকে ছড়ায়? সেটা কিন্তু চারিদিকে ছড়ায় না, সেটা সোজা বরাবর সামনের দিকে অগ্রসর হয়, ঠিক আছে? কেন হয়? কারণ এটা হচ্ছে একটা তলে সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু টর্চের আলো কি একটা তলে সীমাবদ্ধ? একটা তলে সীমাবদ্ধ না, এটা চারিদিকে ছড়িয়ে যায়, হ্যাঁ। সো তাহলে এক সমতলে আলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আলোক সক্রিয় যৌগ তাহলে কাকে বলা হচ্ছে? আলোক সক্রিয় সমানতার সাথে এক সমতলীয় আলোর
সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে আমরা মনে করো কোন একটা এক সমতলীয় আলো যদি কোনো আলোক সক্রিয় যৌগের মধ্য দিয়ে চালনা করি, যখন এই যৌগ থেকে এক সমতলীয় আলোটা বের হয়ে আসবে, তখন এই আলোর তলটা হয় ডান দিকে নয় বাম দিকে একটা নির্দিষ্ট কোণে ঘুরে যাবে। ঠিক আছে, হয় তলটা ডান দিকে নয়তো হচ্ছে বাম দিকে একটা নির্দিষ্ট তলে ঘুরে যাবে। এটাকে আমরা বলছি হচ্ছে আলোক সক্রিয়তা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আলোক সক্রিয় যৌগগুলো কি করে, এক সমতলীয় আলোর তলকে ডানে বা বামে ঘুরিয়ে দেয়। ঠিক আছে, ডানে বা বামে ঘুরিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে আহ সকল যৌগের তো আর আলোক সক্রিয় বৈশিষ্ট্য থাকবে না, তাই না? সকল যৌগ তার এক সমতলীয় আলোর তলকে ঘুরিয়ে দিতে পারবে না। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার এর মধ্যে কোনো বৈশিষ্ট্য থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই এর মধ্যে কোনো স্পেশাল বৈশিষ্ট্য আছে। সেই স্পেশাল বৈশিষ্ট্য কি একটু খেয়াল করো। এখানে তিনটা বৈশিষ্ট্য আছে। আলোক সক্রিয় সমাণুর কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। এই তিনটা বৈশিষ্ট্যের কারণেই এরা হচ্ছে কি করে, আলোক সক্রিয় মানে এক সমতলীয় আলোর তলকে ঘুরিয়ে দিতে পারে। কি কি সেগুলা একটু খেয়াল করো। কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে কি? যে কার্বনের সাথে চারটা ভিন্ন ধরনের জিনিস যুক্ত থাকে। এখানে দেখো একটা কার্বনের সাথে চারটা ভিন্ন ধরনের জিনিস যুক্ত, তাই না? তো আমরা এটাকে কি বলতে পারি? কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র। আর একটা কি বলতে পারি? অপ্রতিসম কার্বন বলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এই শর্ত, এটা হচ্ছে প্রথম শর্ত। কি থাকতে হবে এখানে? কাইরাল কার্বন থাকতে হবে বা কাইরাল কেন্দ্র থাকতে হবে। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে যে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। দর্পণ প্রতিবিম্ব মানে কি? এই যে মনে করো দুইটা আলোক সক্রিয় যৌগ, এগুলোকে আমরা যখন পাশাপাশি রাখলে মনে হচ্ছে কি যে এর মাঝখানে যেন একটা আয়না রাখা আছে, তাই না? যখন আমরা আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের কি হয়? সাইডটা চেঞ্জ হয়ে যায়, তাই না? ডানটা বাম হয়ে যায়, বামটা ডান হয়ে যায়, তাই না? আচ্ছা, ঠিক একই রকম এখানে যখন আমরা যৌগগুলো পাশাপাশি রাখলাম, মনে হচ্ছে যেন এটা ডানটা এর বাম হয়ে গেছে, এর বামটা এখানে ডান হয়ে গেছে, মানে মাঝখানে যেন একটা আয়না রাখা আছে, তাই না? তো এরকম যদি যৌগগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, তখন আমরা তাদেরকে বলবো আলোক সক্রিয় যৌগ। আচ্ছা, তাহলে দুইটা শিখে ফেললাম। এবার আসো, আহ এই যে যৌগগুলো পরস্পরের কি হবে? অসমাপতিত হবে। সমাপতিত হবে না, অসমাপতিত হবে। ওকে, কিরকম দেখো, সবই একই রকম। আমাদের যে দুইটা হাত দেখছো, দুইটা হাতের শেপ একই রকম, আর আকৃতি একই রকম, আঙ্গুলের সাইজ একই রকম, তাই না? কিন্তু তবুও আমরা কি হাত দুটিকে সমাপতিত করতে পারি? এই বৃদ্ধাঙ্গুলের জায়গাকে বৃদ্ধাঙ্গুলে আপতিত হয়, হ্যাঁ, কনিষ্ঠাঙ্গুলের সাথে কি কনিষ্ঠাঙ্গুলে আপতিত হয়? হয় না। তাহলে কি হয়? তোমার এরা অসমাপতিত হয়, এরা কিন্তু সমানভাবে আপতিত হয় না। সো এরা যেহেতু সমানভাবে আপতিত হয় না, তাহলে আমরা কি বলছি? এটা অসমাপতিত, মানে এরা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। ঠিক আছে, সো আলোক সক্রিয় সমাণুর আমরা কয়টা বৈশিষ্ট্য শিখলাম? আমরা তিনটা বৈশিষ্ট্য শিখলাম। কি কি সেগুলা? দেখো তোমরা একটু নিজেরা রিপিট করতে থাকো যেন মুখস্থ হয়ে যায়। সেটা কি? কাইরাল কার্বন থাকবে বা কাইরাল কেন্দ্র থাকবে, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, আর কি হবে? পরস্পরের উপর অসমাপতিত হবে। কি হবে? অসমাপতিত হবে। ঠিক আছে, এই তিনটা হচ্ছে যে আলোক সক্রিয় সমাণু বৈশিষ্ট্য। সেখান থেকে প্রশ্ন খুব সহজে আসতে পারে। তিনটা অপশন তো অলরেডি আছেই, সেটাকে নিচের কোনটি আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য নয়, এভাবে খুব সহজে প্রশ্ন আসতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা, এবারে আসো আলোক সক্রিয় সমাণু তার প্রকার আমরা দেখবো। ঠিক আছে, আমরা অলরেডি বলেছি আলোক সক্রিয় সমাণু কি করে, এক সমতলীয় আলোর তলকে হয় ডান দিকে নয়তো বাম দিকে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে দেয়। ঠিক আছে, যারা ডান দিকে ঘুরে তাদেরকে বলি ডানাবর্তী বা ডি সমাণু, যারা বাম দিকে ঘুরে তাদেরকে বলি বামাবর্তী বা এল সমাণু, তাই না? ডানাবর্তী বা ডি সমাণু, বামাবর্তী বা এল সমাণু। ঠিক আছে, আচ্ছা, এখন একটু পাশের চিত্রটা খেয়াল করো। এখানে দেখো, এখানে একটা কার্বন আছে, কার্বনের সাথে চারটা ভিন্ন ধরনের জিনিস যুক্ত, তাই না? এই চারটা, সো আমরা এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে একটা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, তাই না? পাশের যৌগটা ঠিক একই কথা। এই দুইটাই হচ্ছে কি? দুইটা কাইরাল কার্বন, তার মানে কি এরা আলোক সক্রিয় যৌগ। এই যৌগ দুটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তো এই যৌগটা হচ্ছে তোমার ডি ল্যাকটিক অ্যাসিড বলা হচ্ছে। কেন ডি ল্যাকটিক অ্যাসিড? কারণ এইটা এক সমতলীয় আলোর তলকে কোন দিকে ঘুরায়? ডান দিকে ঘুরায়, সেই জন্য এটাকে বলে ডি ল্যাকটিক অ্যাসিড। কিন্তু পাশের যৌগটা কি করে? এক সমতলীয় আলোর তলকে বাম দিকে ঘোরায়, এই জন্য এটাকে কি বলে? এটাকে বলা হয় এল ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বললাম যে এরা হচ্ছে এক সমতলীয় আলোর তলকে ডান দিকে ঘুরাবে, আবার কি হচ্ছে বাম দিকে ঘুরাবে। আচ্ছা, এই ডান দিকে বাম দিকে এরা হচ্ছে কতটুকু ঘুরাচ্ছে, এই পরিমাণটা আমরা কিভাবে পরিমাপ করব? আমরা কি এটাকে মিটারে পরিমাপ করব, দৈর্ঘ্যে পরিমাপ করব, নাকি প্রস্থে পরিমাপ করব, না কিভাবে? হ্যাঁ, এটা কিন্তু আমরা কোনো দৈর্ঘ্য বা প্রস্থে পরিমাপ করব না, এটা আমরা পরিমাপ করব হচ্ছে কোণ দিয়ে। ঠিক আছে, সে কত ডিগ্রি কোণে ঘুরে গেল, সেই কোণটাকে আমরা পরিমাপ করব। ঠিক আছে, দেখো ডি ল্যাকটিক অ্যাসিড এর কি করে, এটা হচ্ছে তোমার ডান দিকে 2.24 ডিগ্রিতে ঘুরিয়ে দেয়, আর এল ল্যাকটিক অ্যাসিড বাম দিকে 2.24 ডিগ্রিতে ঘুরিয়ে দেয়। তো বাম সেহেতু আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করি, আর ডান বোঝাতে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি কি পড়বো? এটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু দুই ধরনের হতে পারে, ডানাবর্তী আর একটা হচ্ছে বামাবর্তী।
আর এদের পরিমাপটা আমরা কিসে করি, আমরা হচ্ছে কোণ দিয়ে করি, ঠিক আছে। ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, ডি এর আবর্তন কোণ হচ্ছে +2.24 আর এল এর আবর্তন কোণ হচ্ছে -2.24। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এবারে দেখো আমরা কিন্তু আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য শিখেছি, দেখেছো 3টা বৈশিষ্ট্য শিখেছি, কিন্তু এখন দেখো আলোক সক্রিয় সমাণুর ধর্ম আমরা শিখবো। কি শিখবো? আলোক সক্রিয় সমাণুর ধর্ম শিখবো, ঠিক আছে। আমরা বৈশিষ্ট্য শিখেছি অলরেডি, ধর্ম শিখবো। কিছু ইন্টারেস্টিং ধর্ম আছে, খুবই ইন্টারেস্টিং। দেখো কিরকম, এনানসিওমার। এনানসিওমার জিনিসটা আসলে কি, খুবই সহজ কথা। এই যে আমরা বললাম এই ল্যাকটিক অ্যাসিডের যে দুইটা সমাণু আছে ডি এবং এল, এই দুটাকেই পরস্পরের এনানসিওমার বলে, ঠিক আছে। এটা হচ্ছে এর এনানসিওমার আর এলটা হচ্ছে ডি এর এনানসিওমার, ঠিক আছে। এদেরকে পরস্পরের এনানসিওমার বলে, ঠিক আছে। আমরা একটু সংজ্ঞাটা দেখি যে একই যৌগের আলোক সক্রিয় সমাণু দুইটাকে কি বলে, দুইটা সমাণুকে পরস্পরের এনানসিওমার বলে। তাহলে ডি হচ্ছে এল এর এনানসিওমার, এল হচ্ছে ডি এর এনানসিওমার ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এনানসিওমার, খুবই চমৎকার। আচ্ছা, এখন আসো রেজিমিক মিশ্রণ জিনিসটা আসলে কি। রেজিমিক মিশ্রণ আসলে কিছুই না। এই যে আমরা বললাম যে এরা পরস্পরের এনানসিওমার, এই এনানসিওমার গুলার মিশ্রণই হচ্ছে তোমার রেজিমিক মিশ্রণ, তাই না? ঠিক আছে, এনানসিওমার দ্বয়ের মিশ্রণকে কি বলে? রেজিমিক মিশ্রণ বলে। তাহলে কি কি বলে? এনানসিওমার যে দুটো পেলাম আমরা, এগুলোর মিশ্রণকে কি বলে? রেজিমিক মিশ্রণ বলে। এখন তোমরা একটু বলো তো, এই যে আমরা বললাম যে তোমার ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার, এবং এই দুইটার মিশ্রণকে আমরা বলছি হচ্ছে রেসিমিক মিশ্রণ। এখন তোমরা বলো তো, এই ডি এর আবর্তন কোণ যদি +2.24 হয়, এল এর আবর্তন কোণ যদি -2.24 হয়, তাহলে এদের যে মিশ্রণ, রেজিমিক মিশ্রণ, এটার আবর্তন কোণ কত হবে বলো দেখি? হ্যাঁ, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, 0 হবে, 0 হবে, 0 হবে। ওকে, আচ্ছা, এখন এর আবর্তন কোণ যদি 0 হয়, তাহলে এই মিশ্রণটা আলোক সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে, কি হবে বলো দেখি? এটা কি হবে? হ্যাঁ, এটা হবে আলোক নিষ্ক্রিয় মিশ্রণ। কি হবে? আলোক নিষ্ক্রিয় মিশ্রণ। এটা আলোক নিষ্ক্রিয় মিশ্রণ হবে, ঠিক আছে। তাহলে আমরা কি পড়বো? এনানসিওমার সম্পর্কে জানলাম, আমরা আর কি সম্পর্কে জানলাম? রেজিমিক মিশ্রণ সম্পর্কে জানলাম, ঠিক আছে। এবারে আসো যে ডায়াস্টেরিও আইসোমার। ডায়াস্টেরিও আইসোমার কি? এটা খুবই সহজ একটা বিষয়। দেখো তোমরা হচ্ছে এখানে এটা মনে রাখার জন্য কি করবা, ডায়ামানে 2 ধরে নিবা, ঠিক আছে। ডায়ামানে 2 না, কিন্তু আমরা মনে রাখার সুবিধার্থে বলবো এটা ডায়ামানে 2, ঠিক আছে। সেটা কি, যে মনে করো দুইটা আলোক সক্রিয় যৌগ, আমরা আলোক সক্রিয় যৌগকে পাশাপাশি রাখলাম। এখন দুইটা আলোক সক্রিয় যৌগ নিলাম, এখন প্রত্যেকটাতে 2টা করে কাইরাল কার্বন আছে। দেখো প্রত্যেকটাতে 2টা করে, উপরে একটা কাইরাল কার্বন, নিচে একটা কাইরাল কার্বন, ঠিক আছে। প্রত্যেকটাতে 2টা করে কাইরাল কার্বন আছে। সো এরকম দুইটা যৌগকে আমরা যদি পাশাপাশি রাখি, তাহলে কি হবে? এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না, দর্পণ প্রতিবিম্ব হবে না। কিন্তু আমাদের স্বাভাবিকভাবে শর্ত কি ছিল বলতো, যে একটা আলোক সক্রিয় যৌগ মানে সে কি হবে? দর্পণ প্রতিবিম্ব হবে, তাই না? কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, যে ডায়াস্টেরিও আইসোমারে, যে এখানে তোমার হচ্ছে যে আলোক সক্রিয় যৌগগুলোকে পাশাপাশি রাখার পরেও কি পাচ্ছি না, আমরা দর্পণ প্রতিবিম্ব পাচ্ছি না। সো আমরা তখন এই এই সমানতাকে কি বলবো? আমরা এগুলোকে বলবো ডায়াস্টেরিও আইসোমার। ক্লিয়ার? এগুলোকে কি বলবো? ডায়াস্টেরিও আইসোমার। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার আসো অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা ভিত্তিক আলোক সমাণু সংখ্যা। এটা কি রকম? মনে করো একটা যৌগের কয়টা আলোক সক্রিয় সমাণু আছে, এটা আমরা কিভাবে বের করব? বের করার একটা নিয়ম আছে, সেটা কি দেখো। এই যে আমরা বললাম এটা কি, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তাই না? এই যে ল্যাকটিক অ্যাসিডের কাইরাল কার্বন, এখানে কয়টা কাইরাল কার্বন আছে ল্যাকটিক অ্যাসিডে বলো দেখি? কয়টা কাইরাল কার্বন আছে ল্যাকটিক অ্যাসিডের? হ্যাঁ, একটা কাইরাল কার্বন আছে। তাহলে একটা কাইরাল কার্বন, আর এর সমাণুর সংখ্যা কয়টা? সমাণুর সংখ্যা হচ্ছে 2টা, একটা হচ্ছে ডি সমাণু আর একটা হচ্ছে এল সমাণু। তাহলে আমরা কি পাচ্ছি, কোন একটা যৌগে যদি একটা কাইরাল কার্বন থাকে, তাহলে এখানে আমরা কয়টা সমাণু পাবো? একটা কাইরাল কার্বন থাকলে কয়টা সমাণু পাবো? 2টা সমাণু পাবো। কিন্তু যদি 2টা কাইরাল কার্বন থাকে, তাহলে কয়টা থাকবে? আমরা কি একসাথে 4টা বলে দিতে পারবো? পারবো না। তাহলে আমাদেরকে আগে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি? এই যে আমরা বললাম একই যৌগে 2টা আলোক সক্রিয় মানে কাইরাল কার্বন আছে। এই যে মনে করো এই যৌগটার মাঝখানে একটা প্লেন টানলাম, টেনলে দেখা গেল উপরে এই কার্বন 2টা যদি একই রকমের হয়, তাহলে এখানে কয়টা সমাণু পাবো? 3টা। আর যদি এই কার্বন 2টা একই রকম না হয়, যেমন দেখো এই যৌগে 2টা কাইরাল কার্বন, কিন্তু 2টা কাইরাল কার্বন কিন্তু একই রকম না, এরা কিন্তু ভিন্ন। সো এই ধরনের কাইরাল কার্বন কার্বন যদি থাকে, তাহলে তাদের কয়টা সমাণু পাবো আমরা? 4টা সমাণু। তাহলে আমরা কি মনে রাখবো? যদি 2টা কাইরাল কার্বন থাকে একই যৌগে, তাহলে তাহলে 3টা সমান পাবো। কখন পাবো? যখন এই এই কাইরাল কার্বন গুলো একই হবে। আর চারটা চারটা সমান পাবো কখন? যখন হচ্ছে কাইরাল কার্বন গুলো হবে ভিন্ন ভিন্ন। ওকে, আচ্ছা,
তাহলে আমরা এটা একটু মনে রাখবো কিভাবে, দেখো একই শব্দটা কয় অক্ষরের, 3 অক্ষরের, একই 3 অক্ষরের অক্ষর, তাই না? তাহলে একই হলে আমরা কি পাবো, 3টা সমানুপাবো। তো আমরা এইভাবে একটু মনে রাখতে পারি, ঠিক আছে? আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা এটা একটু ভালো করে পড়ে ফেলবা, বই থেকে 2.7 আমাদের চ্যাপ্টারে আছে। সো এখানে কি পড়বা, 4টা কার্বন থাকলে কয়টা চেন বিন্যাস, 5টা থাকলে কয়টা চেন বিন্যাস, এটা একটু রিডিং করে নিবা, ঠিক আছে? এখানে বোঝানোর কিছু নেই, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে, ওকে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাদের জন্য একটা পোল দেখি তোমাদের কতটুকু মনে আছে, ঠিক আছে? তোমরা অ্যান্সার দাও দেখি। তোমাদের পোল চালু হয়ে গেছে, বলো দেখি। আমরা একটু আগে পড়লাম, এখনই পড়লাম। আলোক সক্রিয় যৌগে দুটি একই অপ্রতিসম, দুটি একই, একটা একটু খেয়াল করো, দুইটা কাইরাল কার্বন আছে, অপ্রতিসম কার্বন আছে, এবং দুটো একই। তাহলে একই থাকলে আমরা কি পড়লাম, কয়টা হবে? তোমরা একটু দাগাও তো, দ্রুত একটু মার্ক করো। 2 নম্বর প্রশ্নটা কি, দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে কি বলে? আমরা অলরেডি বলে ফেলছি এটা, তাই না? এনানসিওমারের মিশ্রণকে কি বলে? সো তোমরা দ্রুত একটু মার্ক করতে থাকো, ঠিক আছে? তোমরা অনেক সুন্দর অ্যান্সার করছো। আচ্ছা, আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে প্রায়। দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত। আমরা ক্লোজ করে দিব, একটু পরেই ক্লোজ করে দিব। হ্যাঁ, আমরা এখনই ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখো তোমাদের, দেখো আচ্ছা, দেখো আলোক সক্রিয় যৌগে দুইটা একই অপ্রতিসম কার্বন মানে কয়টা থাকবে এখানে? তাহলে আমরা কয়টা সমাণু পাবো? 3টা সমাণু পাবো, তাই না? 3টা সমাণু পাবো। আচ্ছা, আর যদি তোমার ওখানে এনানসিওমারের মিশ্রণ ঘটাই তাহলে আমরা কি পাবো? রেজিমিক মিশ্রণ পাবো, তাই না? আচ্ছা, একটু আগে আমরা এটা শিখলাম। সো তোমরা যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদেরকে অভিনন্দন। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা স্টপ করে দিচ্ছি। আচ্ছা, এবারে আসো। হ্যাঁ, এখানে দেখো আমাদের এই 4 নম্বর পোলের অ্যান্সার গুলো দেয়া আছে, আমরা এখানে সহজেই দেখে নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, রেজিমিক মিশ্রণ। আচ্ছা, ঠিক আছে, আমাদের 4 নম্বর পোল শেষ। আচ্ছা, অনেকেই কিছু কিছু টপিক আরেকবার পড়ানোর কথা বলছো, আসলে আজকে যেহেতু সময় কম, আমরা এটা হচ্ছে তোমাদের সলভ ক্লাসে এগুলো আবার আমরা রিপিট করব, ঠিক আছে? সো চিন্তার কোনো কারণ নেই, তোমরা কমেন্ট বক্সে সবাই জানাবা তোমাদের কি কি সমস্যা, আমরা সেগুলো সলভ ক্লাসে ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, এখন তোমাদের কাছে যদি বলি, আচ্ছা তোমরা একটা অ্যারোমেটিক যৌগের নাম বলো তো। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ এখানে দেয়াই আছে, তোমরা বলো এই অ্যারোমেটিক যৌগটার নাম কি? এই যে চক্রটা দেয়া আছে, চাকরিক যৌগের নাম কি? হ্যাঁ, তোমরা সবাই জানো, এটা হচ্ছে বেনজিন। আচ্ছা, বেনজিন কি কি মৌল নিয়ে তৈরি বলো তো? কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, তাই না? কি কি দিয়ে তৈরি? কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। আচ্ছা, আমরা জানি যে সকল যৌগ কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি সেগুলোকে আমরা কি বলি? হাইড্রোকার্বন বলি। তাহলে বেনজিন একটা হাইড্রোকার্বন, যেহেতু এখানে কার্বন হাইড্রোজেন আছে। আবার দেখো, বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, তাই না? তাহলে বেনজিনের দুইটা বৈশিষ্ট্য, সে একটা অ্যারোমেটিক যৌগ আর এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, মানে একটা হাইড্রোকার্বন। তাহলে দুটাকে একসাথে আমরা কি বলতে পারি? একসাথে আমরা বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? তাহলে বেনজিন একটা কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা সংক্ষিপ্ত নাম আছে, তোমরা কি জানো সেই সংক্ষিপ্ত নামটা কি? বলো দেখি, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংক্ষিপ্ত নামটা কি বলো? হ্যাঁ, এরিন, সবাই জানো দেখি। হ্যাঁ, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংক্ষিপ্ত নামটা হচ্ছে এরিন। সেটা কি দেখো? হ্যাঁ, এরিন। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কি আসবে? এখান থেকে আমাদের আসবে হচ্ছে উদাহরণ। উদাহরণ কি? প্রশ্নটা কিভাবে হবে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনটি, নিচের কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়? এভাবে প্রশ্ন আসতে পারে। কি কি উদাহরণ? বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন এবং বেনজিনের জাতক। বেনজিনের জাতক মানে কি? যেগুলো হচ্ছে বেনজিন থেকে তৈরি হয়, ঠিক আছে? যেমন আমরা পড়েছি হাইড্রোকার্বনের জাতক, ঠিক একইভাবে বেনজিনের জাতক মানে হচ্ছে বেনজিন থেকে যেগুলো তৈরি হচ্ছে, যেমন মনে করো টলুইন, তারপর হচ্ছে ফেনল, ঠিক আছে? এগুলো হচ্ছে কি বেনজিন থেকে তৈরি হয়, জন্য এটাকে বলা হচ্ছে বেনজিনের জাতক, ঠিক আছে? এরকম যত জাতক আছে সবগুলোই কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, দেখো আমরা এতক্ষণ ধরে কিন্তু অ্যালিফেটিক যৌগগুলো নিয়ে আলোচনা করছি, তাদের সমানতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আলোচনা করলাম। এখন আমরা অ্যারোমেটিক যৌগ সম্পর্কে একটু আলোচনা করবো, ওকে? আচ্ছা, অ্যারোমেটিক যৌগটা আসলে এর প্রধান উৎস কি? কোথা থেকে এটা পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে কোল বা পেট্রোলিয়ামে। হ্যাঁ, কোল বা কয়লা আর পেট্রোলিয়ামে পাওয়া যায়। আচ্ছা, আমাদের অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারে আহ অনেকগুলো কয়লার কথা বলা আছে। তোমরা কি জানো কয় রকমের কয়লার কথা বলা হয়েছে ওখানে? একটু বলো দেখি, কয় ধরনের কয়লার কথা বলা হচ্ছে? অনেকে বলছে 3, অনেকে 4, অনেকে 5। তোমরা একটু ভালো করে দেখে নিবা চ্যাপ্টারটা, সেখানে হচ্ছে 4 ধরনের কয়লার কথা বলা হয়েছে, তাই না? বিটুমিনাস কয়লা, লিগনাইট, তারপর হচ্ছে পিট কয়লা, অ্যানথ্রাসাইট, এগুলো বলা হয়েছে, ঠিক আছে? সো তোমরা একটু নামটা রিপিট করবা। সো আমাদের অ্যারোমেটিক যৌগ আমরা কোন ধরনের কয়লা থেকে তৈরি করতে পারবো? আমরা এখানে বিটুমিনাস কয়লা থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারবো, ঠিক আছে? আমরা এখানে কি ব্যবহার করব? বিটুমিনাস কয়লা। সো সেই বিটুমিনাস কয়লাকে যদি আমরা পাতন করি, সেখান থেকে আমরা পাবো আলকাত্রা। আলকাত্রাকে যদি আমরা পাতন করি বিভিন্ন তাপমাত্রায়, তাহলে আমরা পেয়ে যাব এই যে মাননীয় ছক, ঠিক আছে?
হালকা থেকে পাতিত করলে আমরা কি পাবো, এই যে ছক পেয়ে যাবো, দেখছো এখানে সব কিছু একসাথে লিখে আছে যে আলকাতরার বিভিন্ন তাপমাত্রায় পাতন করলে আমরা কি কি পেয়ে যাব। ওকে, আচ্ছা এই ছকটা তোমাদের পড়তে হবে। তবে আমরা চাই যে তোমাদের জন্য কোনো রকম কষ্ট না হয়, তাই না, আমরা সহজ করতে চাই। সো ঠিক আছে, তোমাদের এই যে দুইটা কলাম আছে, এই দুইটা কলাম চলবে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে প্রথম কলামটা পড়বা আর শেষের কলামটা পড়বা, ঠিক আছে। এই কলামগুলো যেহেতু অনেকগুলো তাপমাত্রা, অনেকগুলো পার্সেন্টেজ, সো এত ইনফরমেশন পড়ে মাথা জাঙ্ক করে ফেলার কোনো কারণ নাই। আমরা সহজ ইনফরমেশন পড়বো, সহজভাবে মনে রাখবো, সহজভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবো, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কি পড়বা, এখান থেকে হচ্ছে আলকাত্রাকে বিভিন্ন তাপমাত্রায় পাতিত করলে এর অনেকগুলো উপাদান পাওয়া যায়। কি পাওয়া যায়, লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, সবুজ তেল, পিচ, এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এবং প্রত্যেকটা উপাদানের আবার অনেকগুলো উপাদান আছে। কি কি সেগুলো দেখো, লঘু তেলের এই দেখো অনেকগুলো উপাদান, তাই না। সো আমাদের কি করতে হবে, উপাদানগুলোর নাম মুখস্থ করতে হবে। কেন, কারণ হচ্ছে এখান থেকে প্রশ্নটা এভাবে আসতে পারে, নিচের কোনটি লঘু তেলের উপাদান নয়, বেনজিন, টলুইন, জাইলিন, ক্রিজল। তাহলে অ্যান্সার কি হবে, ক্রিজল। কেন, ক্রিজল হচ্ছে মধ্যম তেলের উপাদান, ঠিক আছে। সো এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। সো তখন আমাদের কি করতে হবে, আমাদের তাহলে প্রত্যেকটার কি কি উপাদান আছে সেগুলোকে আমাদের মুখস্থ করতে হবে, তাই না। আচ্ছা এখন তোমরা কি এটা পারবা, তোমাদের কি এটা মুখস্থ করতে পারবা বলো দেখি। কঠিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি একটা সূত্র বানানো যায় কিনা। হ্যাঁ দেখো, এই যে লঘু তেলের উপাদানগুলো যেগুলো আছে সেগুলোর প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা একটু সাজিয়ে দেখি কি হয়। বেট, জা, পি, থা, অ্যানিফেন, তাই না, অদ্ভুত একটা কিছু। কি হলো, বেটজা, পিথা, অ্যানিফেন, একটু অদ্ভুত রকমের সূত্র, তাই না। আচ্ছা, বেটজা, পিথা, অ্যানিফেন একটু ভিন্ন রকমের, কিন্তু কোনো সমস্যা নাই। আমরা যদি একটু জিকির করি তাহলে সবটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। একটু সুরে সুরে জিকির করবা, আমাদের মাওলানা তাহিরের মতো বসেন বসেন বসে যান, বেটজা, পিথা, অ্যানিফেন, বসেন বসেন বসে যান, বেটজা, পিথা, অ্যানিফেন, দেখবা যে খুব সুন্দর করে এটা মুখস্থ হয়ে যাবে। সো চিন্তার কোনো কারণ নাই, যতই অদ্ভুত হোক না কেন, আমরা একটা জিনিস কয়েকবার রিভিশন করলে এমনিই আমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। সো নো চিন্তা, ডু পড়াশোনা। ওকে, তাহলে এখন আমরা কি করব, দেখো এখানে তাৎপর্য কি, এটা তাৎপর্য হচ্ছে এই যে আচ্ছা ঠিক আছে, আমাদের শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ দেখো, আমরা যেটা বলছিলাম যে তাহলে বেনজিন, টলুইন, জাইলিন এই প্রথম তিনটা হচ্ছে কি নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি, এদের পিএইচ কত বলো দেখি, 7, 10, 0, কোনটা হবে বলো দেখি। বেনজিন, টলুইন, জাইলিনের বেনজিন, টলুইন, জাইলিনের পিএইচ কত, হ্যাঁ 7, অনেকে 0 বলছো কিন্তু 0 হবে না, কত 7, 7 হচ্ছে নিরপেক্ষ। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ক্ষারীয়। আর ফেনল, ফেনল কি অম্লীয়, অলওয়েজ মনে রাখবা, ফেনল কি অম্লীয়, অম্লীয়, অম্লীয়। তাহলে লঘু তেলের কোন উপাদানটা অম্লীয়, ফেনল অম্লীয়। আর ক্ষারীয় কোনটা, বেনজিন, টলুইন, না সরি নিরপেক্ষ কোনটা, বেনজিন, টলুইন, জাইলিন। ওকে, এটা একটু মনে রাখতে হবে। সো এভাবে আমরা লঘু তেলের উপাদানগুলো মনে রাখতে পারি। ঠিক একইভাবে আমরা মধ্যম তেল, ভারী তেল, সবুজ তেলের প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা অদ্ভুত অদ্ভুত সূত্র দিয়ে এগুলোর নাম মুখস্থ রাখতে পারি, ঠিক আছে। সো তোমরা একটু কয়েকবার রিভিশন করবা, তাহলে এগুলো মুখস্থ হয়ে যাবে। সো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা এবার আসো, এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে যে বিটুমিনাস কয়লা থেকে ক্রমাগত বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বেনজিন বা টলুইন তৈরি করা যায় সেটা আমরা একটা 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 ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এটা জাস্ট তোমাদের পুরো পড়াটা একবারে রিভিশনের জন্য, ঠিক আছে। কিরকম, বিটুমিনাস কয়লাকে পাতিত করলে আলকাত্রা, আলকা থেকে পাতিত করলে লঘু তেল, লঘু তেলকে কম তাপমাত্রায় পাতিত করলে 90% বেনজল, আর বেশি তাপমাত্রায় পাতিত করলে 50% বেনজল। এটা থেকে আমরা পাচ্ছি বেনজিন, আর এটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে টলুইন, ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা এখন তোমরা যেটা পড়বা আমাদের বইয়ে যেটা আছে এখানে, এটা আমি স্লাইডে নিয়ে আসি নাই, সেটা হচ্ছে যে 90% বেনজলে কত পার্সেন্ট বেনজিন বা কি কি উপাদান থাকে 90% বেনজলে, বেনজিন কত পার্সেন্ট, টলুইন কত পার্সেন্ট, জাইলিন কত পার্সেন্ট, 50% বেনজলে তোমার হচ্ছে কত পার্সেন্ট বেনজিন থাকে, এই জিনিসগুলো তোমরা একটু বই থেকে পড়ে ফেলবা। ওকে, আচ্ছা আমরা দ্রুতই শেষ করব, কোনো চিন্তা নাই। আচ্ছা এখন আসো বেনজিন, বেনজিন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। বেনজিন আসলে কি, একটা চাকরিক যৌগ, তাই না, আমরা অনেকবার বেনজিন নিয়ে আলোচনা করছি। এখন বেনজিনের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বেনজিনের সংকরায়ন sp2। আচ্ছা আমরা আরেকটা জায়গায় sp2 পড়ে আসছি আজকে, বলো তো সেই জায়গাটা কি কিসের সংকরণ পড়েছি sp2 বলো দেখি। বেনজিনের, হ্যাঁ বেনজিন ছাড়া, হ্যাঁ ফুলারিন পড়ছি, বুকমিনস্টার ফুলারিন C60, হ্যাঁ সেটার সংকরণ কত ছিল, sp2 ছিল, তাই না। বেনজিনেরও সংকরণ হচ্ছে sp2। ওকে ভেরি গুড। এখন আসো আমরা আমরা হচ্ছে যে জৈব যৌগের যে আর্ট, যেটা হচ্ছে বিক্রিয়া, হ্যাঁ বিক্রিয়া ছাড়া জৈব যৌগ কল্পনাই করা যায় না। সো আমরা এই বিক্রিয়ার মধ্যে প্রবেশ করছি। সো বিক্রিয়া তোমাদের কেমন লাগে বলো দেখি, ভালো না খারাপ, নাকি মন্দ, নাকি টক, নাকি মিষ্টি,
কিরকম লাগে বিক্রিয়া? আচ্ছা, ভয় লাগে, ঠিক আছে। সো আমাদের এই যে অ্যাডমিশনের জন্য বিক্রিয়াগুলো কিন্তু আহামরি কিছু না, হ্যাঁ। এখান থেকে সিলেক্টিভ কিছু জিনিস পড়লেই এখান থেকে আমাদের প্রস্তুতিটা খুব সুন্দর করে নেওয়া যায়, ঠিক আছে। মেইনলি যেটা করতে হয় সেটা হচ্ছে যে কিছু প্রভাবক থাকে, প্রভাবকগুলো পড়তে হয়, আর কিছু বিক্রিয়ক, এই বিক্রিয়কটুকু পড়লেই চলে যায়, ঠিক আছে, হয়ে যায়। সো আমরা চলো একটু দেখি বেনজিনের প্রস্তুতি সম্পর্কে। হ্যাঁ, দেখো বেনজিন প্রস্তুতি মানে আমাদের কি দরকার? বেনজিন দরকার। সো এখানে খেয়াল করো যে যৌগগুলো আছে সেগুলোর প্রত্যেকটার সাথে বেনজিনের সাথে কিছু না কিছু যুক্ত আছে। সো আমরা যদি এগুলোকে রিমুভ করে দিতে পারি তাহলে তো আমরা বেনজিন পেয়ে যাচ্ছি, তাই না? খুব সহজ হিসাব। এখন দেখো এই যে এটা হচ্ছে কি বেনজোইক অ্যাসিড, এটাকে আমরা কি বলছি? বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে আমরা যখন সোডা লাইমের বিক্রিয়া দিব, এটার নাম কি? সোডা লাইম। এটার নাম হচ্ছে সোডা লাইম। সোডা লাইমের সংকেত কি? NaOH CaO। ওকে, সোডা লাইমের সাথে যখন আমরা বিক্রিয়া দেব তখন কি হবে? আমাদের বেনজিন আমরা পেয়ে যাবো। আমরা কি পেয়ে যাব? বেনজিন পেয়ে যাব। তোমরা এখানে আরেকটা এক্সট্রা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন শব্দটা। কেন মনে রাখবা? কারণ দেখো এখানে খেয়াল করো, এই যে সোডা লাইম কি করছে? সোডা লাইম হচ্ছে যে এই কার্বনটাকে বের করে নিয়ে আসতেছে, তাই না? তাহলে এখানে কার্বনের ঘাটতি হচ্ছে না? সো যেহেতু কার্বনের ঘাটতি হচ্ছে, সো আমরা এটাকে আমরা কি বলছি? ডিকার্বক্সিলেশন বলছি। তাহলে এখানে কি প্রশ্ন হবে? এখানে প্রশ্ন হবে যে ডিকার্বক্সিলেশন, বেনজোইক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি তৈরি হয়? বেনজিন তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, এটা কি ফেনল, তাই না? তাহলে এই যে ফেনলের সাথে কি আছে? হাইড্রোক্সিল মূলক আছে। এটাকে যদি রিমুভ করা যায় তাহলে তো বেনজিন পেয়ে যাচ্ছি। এটাকে রিমুভ করার জন্য আমরা কি ব্যবহার করব? জিঙ্ক ব্যবহার করব, তাই না? তাহলে প্রশ্নটা কিভাবে আসবে যে ফেনলের সাথে কোনটি ব্যবহার করলে বেনজিন তৈরি হয়? ফেনলের সাথে কোনটি ব্যবহার করলে বেনজিন তৈরি হয়? কোনটি? জিঙ্ক ব্যবহার করলে, ঠিক আছে। এই 4 এবং 5 খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ইথাইনের পলিমারকরণ। ইথাইনের পলিমারকরণ আমরা একটু দেখি। দেখো ইথাইন এটা আসলে কি? অ্যাসিটিলিন, ঠিক আছে, মানে অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন। এই অ্যালকাইন থেকে আমরা কি পাই? তোমার হচ্ছে বেনজিন পাই। খেয়াল করো বিক্রিয়ার নাম কি? পলিমারকরণ। তার মানে এখানে পলিমার তৈরি হচ্ছে। পলিমার কে? এখানে পলিমার হচ্ছে বেনজিন, তাই না? বেনজিন যদি পলিমার হয়, এর মনোমার কে? মনোমার হচ্ছে ইথাইন। তাহলে এখানে কি প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে যে বেনজিনের মনোমার কে? বেনজিনের মনোমার আমরা কি বলবো? ইথাইন বলবো। ইথাইনকে সংক্ষেপে কি লেখা যায়? C2H2, ঠিক আছে, ইথাইন বা অ্যাসিটিলিন যেটাই বলে না কেন, এটা হচ্ছে কি বেনজিনের মনোমার। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কি পড়তে হবে যে এই ইথাইন থেকে আমরা বেনজিন তৈরি করতে গেলে আমরা কি করি? এটাকে আয়রন নলের মধ্য দিয়ে চালনা করি। কোন নলের মধ্য দিয়ে? আয়রন নলের মধ্য দিয়ে। তো আয়রন নলের মধ্য দিয়ে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, আচ্ছা, সো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কি প্রশ্ন আসতে পারে যে ইথাইন থেকে বেনজিন তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করি? আয়রন ব্যবহার করি। তাপমাত্রা কত লাগে? 450 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সো তোমাদের কি কঠিন লেগেছে? খুব সহজ না? আমরা একটু সহজে পড়ে ফেললাম না? যে এখানে কি লাগবে? বেনজোইক অ্যাসিডের সাথে সোডালিয়ামের বিক্রিয়া দিব, তাহলে কি পেয়ে যাবো? বেনজিন পেয়ে যাবো। হ্যাঁ, ফেনলের সাথে আমরা জিঙ্কের বিক্রিয়া দিব, বেনজিন পেয়ে যাবো। তারপরে ইথাইনকে আয়রন নলের মধ্যে দিয়ে চালনা করবো, বেনজিন পেয়ে যাবো। খুবই সহজ। ওকে, আচ্ছা, এবার আসো বেনজিনের প্রস্তুতি শিখে ফেললাম। বেনজিন তো কিছু বিক্রিয়াও দিবে, তো বিক্রিয়াগুলো আমরা একটু শেখার চেষ্টা করবো। তো চিন্তার কোনো কারণ নাই, এখানে আমাদের বিক্রিয়া খুব বেশি কিছু শিখতে হবে এমন না, জাস্ট নামগুলো মনে রাখলেই চলবে। একটু নামগুলো মুখস্থ করে ফেলো দেখি। এখানে দেখো সবগুলো নাম দেওয়া আছে, তোমরা অলওয়েজ মনে রাখবা বেনজিন 2 ধরনের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন কয় ধরনের বিক্রিয়া দেয়? 2 ধরনের। একটা হচ্ছে সংযোজন, আরেকটা কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা একটু মনে রাখবা যে বেনজিন সংযোজন বিক্রিয়া দেয় শুধুমাত্র 3টা জিনিসের সাথে। কি কি 3টা জিনিস? হাইড্রোজেন, হ্যালোজেন, ওজোন। হাইড্রোজেন, হ্যালোজেন, ওজোন, এই 3টা ছাড়া আর কেউ বেনজিনের সাথে সংযোজন দিতে পারে না। হাইড্রোজেন, হ্যালোজেন, ওজোন, এই 3টা ছাড়া বেনজিনের সাথে আর কেউ সংযোজন দিতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি মনে রাখবো? হাইড্রোজেন, হ্যালোজেন, ওজোন, ঠিক আছে, এগুলো কি করবে? সংযোজন দিবে। আর কি দিবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। দেখো তোমরা ইন্টারে এগুলো অনেকবার পড়ে আসছো, তাই না? হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট। মজার বিষয় হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য এগুলো ডিটেলস একদমই লাগবে না, জাস্ট কি লাগবে? এর নামগুলো পড়তে হবে। প্রশ্নটা কিভাবে আসতে পারে? নিচের কোনটি বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নয়? হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, হাইড্রেশন। কি হবে বলো তো? কোনটা অ্যান্সার হবে? কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নয়? কোনটা হবে বলো দেখি? হ্যাঁ, ডি নাম্বার, 4 নাম্বার যেটা বলছে হাইড্রেশন। হ্যাঁ, সেটা কি হবে না? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে না। এখানে আর কি পড়তে হবে? তোমরা পড়বা যে হ্যালোজেনেশন এবং ফিডেলক্রাফট বিক্রিয়ার জন্য আমাদের কি লাগে? লুইস বিকারক। লুইস বিকারক কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে যে আয়রন ব্রোমাইড, এই লুইস বিকারক গুলো লাগে। এই লুইস বিকারক গুলো দিয়ে আমরা কি করি? এগুলো দিয়ে হচ্ছে যে হ্যালোজেনেশন এবং ফিডেলক্রাফট ঘটানো যায়। আর একটা জিনিস মনে রাখবা, নাইট্রেশনের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস আর সালফোনেশন হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এতটুকু মনে রাখলেই চলবে, এখান থেকে আর কিছু পড়তে হবে না। ক্লিয়ার? আচ্ছা,
ক্লিয়ার। এখন আসো এই যে সংযোজনটা, এটা একটু জাস্ট আমার পড়ার চেষ্টা করো, খুব বেশি কিছু না। বেনজিনে আমরা কি বলছি, সংযোজন দেবে তিনটা জিনিস, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হ্যালোজেন, এখানে হ্যালোজেনের প্রতিনিধি হিসেবে ক্লোরিন দিচ্ছে, আর একটাকে ওজোন, ঠিক আছে। আচ্ছা তোমরা এখানে কি পড়বা, দেখো খুব সহজ, এখানে যে সবকিছু পড়তে হবে এমন না, দেখো খুব সহজে আমরা কতটুকু পড়বো। হাইড্রোজেনের সাথে যে বিক্রিয়া দিচ্ছে, প্রশ্নটা হবে এরকম যে বেনজিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া আমরা প্রভাবক হিসেবে কি ব্যবহার করি, নিকেল চূর্ণ। কি চূর্ণ ব্যবহার করি, নিকেল চূর্ণ। আর তাপমাত্রা কত লাগে, 200 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট এতটুকু পড়তে হবে, ঠিক আছে, নিকেল চূর্ণ এবং 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি পড়বো, বেনজিন এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায়, বেনজিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা প্রভাবক হিসেবে কি ব্যবহার করব, নিকেল চূর্ণ আর হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিলে কি তৈরি হয় জানো, ক্লোরিন বিক্রিয়া দিলে গ্যামাক্সিন তৈরি হয়। গ্যামাক্সিনের সংকেত কি বলো দেখি, গ্যামাক্সিনের সংকেত হচ্ছে C6H6Cl6, তাই না। বেনজিন হেক্সাক্লোরাইড, এর আরেকটা নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গ্যামাক্সিন। তো এই যে ক্লোরিনের সাথে আমরা বিক্রিয়া দিলাম, তৈরি হলো গ্যামাক্সিন। এখানে প্রভাবক লাগবে না, অবশ্যই প্রভাবক লাগবে। কি প্রভাবক লাগবে, এই যে দেখো সূর্যের আলো। তাহলে এখানে কি প্রভাবক লাগবে, সূর্যের আলো লাগবে, ঠিক আছে। সূর্যের আলো দিয়ে আমরা কি করব, প্রভাবক হিসেবে ব্যবহার করব গ্যামাক্সিন তৈরির ক্ষেত্রে। এখন তোমরা কি জানো গ্যামাক্সিনের কাজ কি, গ্যামাক্সিন কি কাজে ব্যবহৃত হয় বলো দেখি, গ্যামাক্সিন কি কাজে লাগে, জীবাণু নাশক কাজে লাগে, ঠিক আছে, জীবাণু নাশক করতে কাজে লাগে, ঠিক আছে। আরেকটা জিনিস লাস্টে যেটা ওজোন, এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এইটার নাম হচ্ছে গ্লাইওক্সাল, এই নামটুকু পড়লে চলবে, ঠিক আছে। সো তাহলে তোমরা কি পড়বা, এখানে হাইড্রোজেন সংযোজনের প্রভাবক নিকেল এবং 200 ডিগ্রি সেলসিয়াস, এবং ক্লোরিন সংযোজনের ক্ষেত্রে প্রভাবক হচ্ছে সূর্যের আলো, তৈরি হচ্ছে কি গ্যামাক্সিন, গ্যামাক্সিনের সংকেত এইটা, এবং এইটার কাজ হচ্ছে জীবাণু নাশক। ওকে, এতটুকু পড়লেই চলবে। খুব কঠিন লাগলো বলো তো, আমরা খুব সহজ করে পড়লাম না, জাস্ট সিলেক্টিভ একটু পড়লেই, সিলেক্টিভ জিনিসগুলো পড়লেই হয়ে যাচ্ছে। ওকে, আমাদের সবকিছু পড়তে হবে না, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এবার আসো আমাদের বেনজিনের বিক্রিয়া শেষ, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এটা আমাদের জানতে হবে না, জাস্ট একটু দেখানোর জন্য এটা রাখা হয়েছে। ওকে, আচ্ছা সমস্যা নেই। এবার আমরা দেখো পোলে চলে আসছি, আমাদের পড়া প্রায় শেষ। সো আমরা প্রায় শেষের দিকে, আমরা খুব দ্রুত শেষ করবো, সমস্যা নেই। তোমরা পোলের অ্যান্সারটা একটু দিয়ে দাও দেখি কেমন মনে আছে তোমাদের। হ্যাঁ বলো দেখি, লঘু তেলের অম্ল জাতীয় উপাদান কোনটি, আমরা কিন্তু বলে দিচ্ছি এটা, হ্যাঁ সুন্দর করে দেখো, একটু মনে রাখার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। বেজ্জাপিথায়ানিফিন, আমরা এই সূত্র দিয়ে মনে রাখছি তাই না, লঘু তেলের উপাদানগুলো। আচ্ছা এরপরে দেখো বেনজিনের সালফোনেশনের জন্য কত তাপমাত্রা লাগে, আমরা একটু আগে বলে দিচ্ছি, একটু আগে বলেছি, হ্যাঁ সালফোনেশনের জন্য, নাইট্রেশনের জন্য, সালফোনেশনের জন্য আমরা বলে দিয়েছি কতটুকু তাপমাত্রা লাগে। সো তোমরা দ্রুত অ্যান্সার করতে থাকো, দেখা যাক তোমরা কতটুকু পারো। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করতে থাকো, আমরা এখনই শেষ করে দিব, শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, তোমরা অ্যান্সার দিতে থাকো, দিতে থাকো। হ্যাঁ ঠিক আছে, আমাদের সময় শেষ, আমরা এখন এন্ড করে দিলাম। ওকে, আচ্ছা দেখো তোমাদের এখানে রেজাল্ট চলে আসছে, রেজাল্ট চলে আসছে। দেখো লঘু তেলের অম্ল জাতীয় উপাদান কোনটি, আমরা বলেছিলাম লঘু তেলের অম্ল জাতীয় উপাদান হচ্ছে ফেনল, ঠিক আছে, ফেনল মনে আছে, ফেনল, তোমরা বেশিরভাগই ফেনল দেখাইছো আর অনেক অন্যগুলো দেখাইছো, ঠিক আছে, আশা করি তোমরা এটা কারেকশন করে নিবা, ঠিক আছে। আচ্ছা এবার আসো বেনজিনের সালফোনেশনের জন্য কত লাগে, আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস লাগে, কত আমরা বলে দিয়েছি 100 ডিগ্রি সেলসিয়াস লাগে, তাহলে এখানে অ্যান্সার হবে 2 নাম্বারটা, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা আমাদের পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা দেখো আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। অ্যারোমেটিসিটি, মনে করো তোমাকে অনেকগুলো অ্যালিফেটিক যৌগ দেওয়া হলো, অনেকগুলো অ্যারোমেটিক যৌগ দেওয়া হলো, এখন এগুলোর মধ্যে তুমি অ্যারোমেটিক যৌগগুলোকে আলাদা করবা কিভাবে, তাহলে অ্যারোমেটিক যৌগগুলোর কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা এটাকে আমাদের দেখতে হবে। সো অ্যারোমেটিক যৌগগুলোর যে বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ ধর্ম, সেগুলোকে আমরা বলছি হচ্ছে অ্যারোমেটিসিটি। আর অ্যারোমেটিক যৌগের এই বিশেষ ধর্মগুলো প্রকাশের একটা নিয়ম আছে, এই নিয়মটাকে বলা হয় হাকেল নিয়ম। কি সেই নিয়ম, এখানে দেখো সবগুলো নিয়ম সুন্দর করে দেয়া আছে। দেখো যে যৌগটি কি হবে, সমতলীয় হবে, চাকরিক হবে। দেখো এখানে দেখো এই যৌগটা কি হবে, সমতলীয় এবং চাকরিক, তাই না। আচ্ছা তাহলে প্রতিটা পরমাণু পি অরবিটাল কি হবে, পরস্পরের সমান্তরাল। এখানে খেয়াল করো এই যে পি অরবিটাল গুলো পরস্পরের সমান্তরাল, তাই না, পরস্পরের সমান্তরাল। আর এই পি অরবিটাল গুলোতে যে পাই ইলেকট্রন থাকবে, সেই পাই ইলেকট্রন গুলো কি হবে, 4n+2 সংখ্যক। এই পাই ইলেকট্রনের সংখ্যা কত হবে, 4n+2 সংখ্যক। এখন আসো তাহলে এই হাকেল নিয়ম প্রয়োগ করে আমরা কিভাবে অ্যারোমেটিক যৌগগুলোকে আলাদা করব। অ্যারোমেটিক যৌগগুলো আলাদা করার জন্য আমাদের কি করতে হবে জানো, এই যে পাই অরবিটাল গুলোতে যে পাই ইলেকট্রন আছে, পাই বন্ধনগুলোতে যে পাই ইলেকট্রন আছে, সেই পাই বন্ধন মানে পাই ইলেকট্রন গুলোকে আমাদের এই 4n+
টু এই ফর্মুলাতে বসাতে হবে, বসিয়ে আমরা দেখব এন এর মান পূর্ণ সংখ্যা আসে কিনা। এন এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ, যদি এন এর মান পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। ঠিক আছে, পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0 1 2 3 4, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হবে না মানে কি? মানে ভগ্নাংশ। ঠিক আছে, যেমন মনে করো হাফ চলে আসছে, 1.5, এগুলো হচ্ছে কি তোমার তোমার হচ্ছে অপূর্ণ সংখ্যা। ঠিক আছে, এগুলো হচ্ছে ভগ্নাংশ। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা হলে আমরা কি বলবো? অ্যারোমেটিক যৌগ। আর যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। আচ্ছা, একটু আমরা উদাহরণ দেখে শেখার চেষ্টা করি। দেখো বেনজিন, তাই না? বেনজিনে পাই ইলেকট্রন কয়টা? 6টা। এটা আমার 4n+2 এ দেখে বসিয়ে পেলাম হচ্ছে এন এর মান 1। এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে কি বলতে পারি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মানে হচ্ছে অ্যারোমেটিক যৌগ বলতে পারি। ন্যাপথালিনের ক্ষেত্রে একই রকম, এর পাই ইলেকট্রন 10টা, আমরা 4n+2 তে বসিয়ে এন এর মান পেলাম 2, একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাও একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কিন্তু এখানে খেয়াল করো, সাইক্লোবিউটাডাইন এটা হচ্ছে 4টা পাই ইলেকট্রন, কিন্তু এন এর মান দেখো কত? হাফ। এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, তাহলে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো? বলবো না, এটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। ঠিক একই রকম ভাবে পরেরটাও, ঠিক আছে, এটাও অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। সো আমরা অ্যারোমেটিসিটি বা হাকেল নিয়ম প্রয়োগ করে কিভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ বের করা যায় সেটা আমরা শিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এখানে আসো, অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক যৌগের একটা পার্থক্যের ছক দেওয়া আছে, তোমরা এটা বই থেকে পড়ে ফেলবে। এখানে আরো পার্থক্য আছে, সো এখানে আমরা অল্প করে নিয়ে আসছি। ঠিক আছে, সো তোমরা এখানে কি পড়বা? এখানে যে লাল মার্ক করা যে ঘরগুলো আছে এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। আমরা জাস্ট শেষেরটা একটু পড়ার চেষ্টা করবো। দেখো যে অ্যালিফেটিক হাইড্রোক্সি যৌগ, হাইড্রোক্সি যৌগ মানে কি? যেগুলোতে হচ্ছে হাইড্রোক্সিল মূলক থাকবে। হ্যাঁ, অ্যালিফেটিক হাইড্রোক্সি যৌগ যেটাকে আমরা বলি অ্যালকোহল, এটা কি প্রসম। প্রসম মানে কি? নিরপেক্ষ। আর যেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোক্সি যৌগ মানে যেটাকে আমরা বলি ফেনল, ফেনলটা কি? অম্লীয়। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবা। অ্যালিফেটিক হাইড্রোক্সি এটা হচ্ছে কি? প্রশম, মানে অ্যালকোহল প্রশম। আর ফেনলটা কি? ফেনল হচ্ছে অম্লীয়। এখন তোমাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলো তো, ফেনল যদি অম্লীয় হয় সে লিটমাসের রং পরিবর্তন করবে নাকি করবে না? বলো দেখি, লিটমাসের রং কি পরিবর্তন করবে? হ্যাঁ, লিটমাসের রং পরিবর্তন করবে। এখন তাহলে বলো দেখি, সে লাল লিটমাসকে নীল করবে নাকি নীল লিটমাসকে লাল করবে? বলো দেখি, লালকে নীল করবে নাকি নীলকে লাল করবে? হ্যাঁ, অনেকে নীলকে লাল বলছে, অনেকে বলছে যে লালকে নীল। আচ্ছা দেখো, আমরা এটা সহজে মনে রাখবো। দেখো সে কি? একটা অম্ল, অম্ল মানে অ্যাসিড, অ্যাসিড কি করবে? নীলকে লাল করবে, তাই না? আমরা অ্যানিলা দিয়ে মনে রাখতে পারি। তাহলে কি অ্যাসিড কি করে? নীলকে লাল করে, অ্যানিলা। ক্লিয়ার? তাহলে এভাবে মনে রাখবা, অ্যাসিড কি করে? নীলকে লাল করে, নীলকে লাল করে। ঠিক আছে, অম্ল নীলকে লাল করে। ওকে, আচ্ছা এবারে আসো, আমাদের ক্লাস মোটামুটি শেষ। আমরা শেষ একটা পোল দিব। আমরা যতগুলো পড়লাম আজকে, তো সবগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট 4টা কোয়েশ্চেন দিব তোমাদের। দেখা যাক তোমাদের কতটুকু মনে আছে, কতটুকু অ্যান্সার করতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো আমরা আজকে অনেকগুলো পোল দিয়েছিলাম এবং আশা করি তোমাদের অনেকগুলো রিভিশন হয়ে গেছে পোলগুলো। পোলগুলো দাগানোর সাথে সাথে সো তোমাদের পোল ওপেন হয়ে গেছে। তোমরা তাহলে মার্ক করতে থাকো। দেখো খুব সহজ সহজ প্রশ্ন আমরা সবগুলো পড়ছি, তাই না? এই হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, তারপরে এগুলো সবগুলো আমরা পড়ছি। দেখো কোনটা হেটারো অ্যালিসাইক্লিক বলো দেখি, দ্রুত বলতে থাকো। কোনটা হেটারো অ্যালিসাইক্লিক? তারপরে এরপরে দেখো পরের প্রশ্নটা, গতিশীল কার্যকরীমূলক সমানুতা কোনটা? আমরা কিন্তু বলেছি এটা, হ্যাঁ এটা আমরা বলেছি। তারপরে দেখো বেনজিন হতে গ্যামাক্সিন তৈরিতে কোনটি প্রয়োজন? আমরা কিন্তু বেনজিন থেকে আমরা 3টা বিক্রিয়া শিখেছি, তাই না? সংযোজন, এই হাইড্রোজেনের সাথে সংযোজন, সেখানে কি লাগে? নিকেল লাগে, 200°C লাগে। তারপরে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় গ্যামাক্সিন তৈরি হয়, ওজনের বিক্রিয়ায় গ্লাইকোজেল তৈরি হয়, তাই না? তাহলে বলো দেখি একটু বুদ্ধি খাটিয়ে, গ্যামাক্সিন তৈরিতে কি লাগে? এরপরে 4 নাম্বার দেখো, কার্বন কার্বন বন্ধন বেশি হওয়ার কারণ কি? বেশি মানে শক্তিশালী হওয়ার কারণ কি? কার্বন কার্বন বন্ধন হওয়ার কারণ আমরা 3টা কারণ শিখেছিলাম, তাই না? তো কারণ কোনটা বলো দেখি? এখানে একটু কনফিউজিং, এই প্রশ্নটা একটু কনফিউজিং। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা তোমরা অনেকে ভুল দেখাচ্ছ। আচ্ছা ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে দাগাও, একটু প্রশ্নটা পড়তে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা ট্রিক্স। ঠিক আছে, প্রশ্ন আসলে সহজ হয়, খুব কঠিন হয় না, কিন্তু অপশনগুলো এমন ভাবে সাজানো হয় যে আমরা মানে খুব ভালো করে না দেখলে দেখা যাচ্ছে অনেক কিছু ভুল করে ফেলি। ঠিক আছে, সো আমাদের মোটামুটি অনেকেই অ্যান্সার করেছো। তাহলে আমরা পোলটা শেষ করে দিচ্ছি, আমাদের হাতে সময় কম, আমরা পোল শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। দেখো আমাদের মোটামুটি এগুলো রিভিশন হয়ে গেল, তাই না? আমরা 4টা পোলের সাথে সাথে আমাদের অনেকগুলো টপিক রিভিশন হয়ে গেল। আচ্ছা, সো আমরা তাহলে পোল শেষ করলাম।
আচ্ছা, এবার তোমাদের একটু রেজাল্টটা দেখাই, একটু খেয়াল করো যে হেটারো অ্যালিসাইক্লিক কোনটা। আমরা বলছি আমাদের বইয়ে শুধুমাত্র একটাই উদাহরণ আছে, সেটা কি ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন, যেটা সেটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। এই যে ফিউরান, থায়োফিন, পিরিনিন এগুলো কি হেটারো অ্যারোমেটিক। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে হেটারো অ্যারোমেটিক। এবার দেখো গতিশীল কার্যকরীমূলক সমানুতা কোনটা। গতিশীল কার্যকরীমূলক কোনটা, সেটা হচ্ছে টটোমারিজম। আমরা বলেছি টটোমারিজমে কি হয়, একটা কার্যকরীমূলক আর একটা কার্যকরীমূলকে রূপান্তরিত হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমানুতা। ঠিক আছে, আচ্ছা তাহলে এর অ্যান্সার হবে টটোমারিজম। আচ্ছা এরপরে আসো 3 নম্বর প্রশ্ন, বেনজিন হতে গ্যামাক্সিন তৈরিতে কোনটি প্রয়োজন হয়। দেখো আমরা কিন্তু বলেছি নিকেল চূর্ণ কোথায় লাগে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় সাইক্লোহেক্সেন তৈরিতে লাগে। আর সূর্যের আলো লাগবে। ঠিক আছে, গ্যামাক্সিন তৈরিতে কি লাগবে, সূর্যের আলো। আর জিঙ্ক গুঁড়া কোথায় লাগে, জিঙ্ক কোথায় লাগে, জিঙ্ক হচ্ছে বেনজিন তৈরিতে লাগে। ফেনলের সাথে আমরা যখন জিঙ্কের বিক্রিয়া দেবো তখন কি হবে, আমরা সেখানে বেনজিন পেয়ে যাবো। ঠিক আছে, সো তাহলে 3 নম্বরের অ্যান্সার কি হবে, সূর্যের আলো, সূর্যালোক, সূর্যালোক। ঠিক আছে, 4 নম্বরটা দেখো কার্বন কার্বন বন্ধন শক্তি বেশি হওয়ার কারণ কোনটি। এইটা একটু কনফিউজিং। দেখো এখানে তড়িৎ ধনাত্মকতা মোটামুটি 34%, পারমাণবিক ব্যাসার্ধ দাগাইছে হচ্ছে মোটামুটি 36%, কাছাকাছি। ঠিক আছে, সো যারা তড়িৎ ধনাত্মকতা দাগিয়েছো তোমরা হয়তো প্রশ্নটা ভালো করে খেয়াল করো নাই। দেখছো এটা কিন্তু তড়িৎ ধনাত্মকতা অপশন দেয়া আছে, কিন্তু আসলে কি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হবে 2.5। ঠিক আছে, আর কম ইলেকট্রন আসক্তি না, কার্বনের ইলেকট্রন আসক্তি মোটামুটি বেশি। ঠিক আছে, সো তোমরা দেখো আমাদের অপশনগুলো কিন্তু পরীক্ষায় এভাবেই সাজানো হয়। ঠিক আছে, কাছাকাছি শব্দ চেঞ্জ করে দিয়ে, অক্ষর চেঞ্জ করে দিয়ে তোমার হচ্ছে অনেক কনফিউজিং করে দেয়। সো একটু কেয়ারফুলি তোমার প্রশ্নগুলো পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা সো আমাদের আজকের পোল এখানেই শেষ, আমাদের আজকের লেকচারও এখানেই শেষ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধৈর্য নিয়ে তোমরা ক্লাস করেছো। আর আর হচ্ছে অবশ্যই আজকের টপিকগুলো যত দ্রুত পারো বাসায় রিভিশন করে নেবে। ঠিক আছে, তোমাদের সাথে আবারও সামনে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লাস্ট ফুলের অ্যান্সার করে যাও। খুব দ্রুতই ভোট দিয়ে তোমরা ক্লাস থেকে লিভ নিও।